সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা করছিলাম লিনিয়ার অ্যানালাইসিস, আর লিনিয়ার থেকে আমরা ভেক্টর জগৎ চ্যাপ্টারটা করতেছিলাম। গত ক্লাসে আমরা এখান থেকে একটা থিওরি পড়ছিলাম। আজকে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ থিওরি এই অধ্যায় থেকে পড়ব। তো থিওরিতে কি বলছে দেখো, প্রমাণ করো যে ভিএফ ভেক্টর জগতের উপসেট ডাব্লিউ উপজগৎ হবে যদি এবং কেবলমাত্র যদি এই তিনটা শর্ত সিদ্ধ করে বা এই তিনটা শর্ত মেনে চলে। আবার বলতেছি, প্রশ্নটাতে কি বলছে একটু বোঝানোর চেষ্টা করি। বলছে কি ভিএফ ভেক্টর জগতের উপসেট ডাব্লিউ, অর্থাৎ ভিএফ হচ্ছে একটা ভেক্টর জগৎ, এই ভেক্টর জগৎ থেকে আমি একটা উপসেট বানাইছি, ওই উপসেট হচ্ছে ডাব্লিউ। এই ডাব্লিউ উপসেটটা উপজগৎ হয়ে যাবে, এই ডাব্লিউ উপসেটটা উপজগৎ হয়ে যাবে যদি কেবলমাত্র এই তিনটা শর্ত মেনে চলে। একটা শর্ত হচ্ছে ডাব্লিউ অশূন্যক নয়, অর্থাৎ ডাব্লিউ যে উপসেটটা আমরা নিব ওই উপসেটটার ভিতরে জিরো হইলেও থাকতে হবে, অর্থাৎ একদম খালি থাকতে পারবে না সেটা। যদি সেটা খালি না হয়, একদম খালি না হয়, তাহলে আমরা সেটাকে উপজগৎ বলে দিতে পারবো। 2 নম্বর শর্ত কি? 2 নম্বর বলছে কি ডাব্লিউ ভেক্টর যোগ প্রক্রিয়ায় আবদ্ধশীল হয়, অর্থাৎ ভেক্টর যোগ প্রক্রিয়ার একটা নিয়ম যাকে বলা হয় আবদ্ধতা নিয়ম, ওই নিয়মটা যদি সে মেনে চলে। আর 3 নাম্বারটা হচ্ছে ডাব্লিউ স্কেলার গুণন প্রক্রিয়ায় আবদ্ধশীল হয়, অর্থাৎ স্কেলার গুণনের যে নিয়ম সেখানে একটা আবদ্ধশীল বা আবদ্ধতা নিয়ম আছে, ওই নিয়মটা যদি সে মেনে চলে। তো প্রশ্নটা আমি পুরোটা একসাথে লিখি নাই, বুঝতে কষ্ট হয় বলে এখন আমি প্রশ্নটার এই যে জায়গাগুলো গ্যাপ রাখছি ওই গ্যাপগুলো আসলে আমি ফিল আপ করতেছি। তাইলে ডাব্লিউ মূলত হচ্ছে একটা উপসেট। আমরা খুব ভালো করে বুঝছি যে এর আগের ক্লাসগুলোতে যে উপসেট কি জিনিস আর উপজগৎ কি জিনিস। উপজগৎ তখন হবে যখন সে ভেক্টর জগতের মতো সকল নিয়ম কানুন মেনে চলবে। আমরা যখন ভেক্টর জগৎ পড়তেছিলাম তখন আমরা পড়ছিলাম যে ভেক্টর জগতের মোটামুটি 10টা রুলস আছে। প্রথম 5টা রুলস হচ্ছে যোগের রুলস, ভেক্টর যোগ, আর পরের 5টা রুলস হচ্ছে স্কেলার গুণনের রুলস। ওই 10টা রুলস যদি কেউ মেনে চলে তাহলে আমরা তাকে উপজগৎ বলতে পারবো। ওই 10টা রুলস যদি কোনো উপসেট মেনে চলে, মানে ওর থেকে নেওয়া কোনো উপসেট যদি ওই 10টা রুলস মেনে চলে, তাহলে ওই উপসেটকে আমরা উপজগৎ বলে ঘোষণা করতে পারবো। এখন এই উপপাদ্য আমাদেরকে বলতেছে যে ওই 10টা রুলস মানার কোনো দরকার নেই। এই উপপাদ্য আমাদেরকে এটা বলতেছে যে ডাব্লিউ উপসেটটাকে আমরা উপজগৎ বলার জন্য যে 10টা রুলস মেনে চলতে হয়, ওই 10টা রুলস মানার কোনো দরকার নাই, এই 3টা রুলস মেনে নিলেই চলবে। এখন কথা হচ্ছে এখানে যে 3টা রুলসের কথা বলছে, এই 3টা রুলস এভাবে দেখে আমরা আসলে কিছুই বুঝতে পারতেছি না, সেজন্য আমাদের বুঝার মতো করে আমরা একটু লিখতেছি, প্রশ্নটাকে আরো সাজাচ্ছি। ডাব্লিউ অশূন্যক হয় অর্থাৎ মানে ডাব্লিউ অশূন্যক হওয়ার মানেটা কি? ডাব্লিউ অশূন্যক হওয়ার মানেটা হচ্ছে ডাব্লিউ ফাঁকা সেট নয়, ডাব্লিউ ফাঁকা সেট নয়, অর্থাৎ হচ্ছে ডাব্লিউ এর ভিতরে কোনো উপাদান নাই এমন নয়। কারণ কোনো উপাদান না থাকলেও সেটাও কিন্তু একটা উপসেট। আমি একটু সহজ করে আরেকবার মনে করাই। ধরো এই হচ্ছে একটা সেট 1 2 3, এই হচ্ছে একটা সেট, এই সেটের একটা উপসেট হচ্ছে কিন্তু ফাঁকা সেট। ফাঁকা সেট এই সেটের একটা উপসেট। আরো উপসেট আসতে পারে, 1 দিয়ে বানানো, 2 দিয়ে বানানো, 3 দিয়ে বানানো একটা সেট, এগুলো সবগুলো উপসেট। তারপর দুইটা করে আনতে পারি, 1 2, তারপরে 1 3, এগুলো সবগুলো উপসেট আরো আনতে পারি। তো ফাঁকা সেটও কিন্তু এই সেটের একটা উপসেট। ঠিক একইভাবে এই ফাঁকা সেটও কিন্তু ভিএফ এর একটা উপসেট, তবে ডাব্লিউটা ওই ফাঁকা সেট যেন না হয়। প্রথম রুলস হচ্ছে সেটা। দ্বিতীয় রুলস কি? ডাব্লিউ ভেক্টর যোগ প্রক্রিয়ায় আবদ্ধশীল হয়। ভেক্টর যোগ প্রক্রিয়ায় আবদ্ধশীল রুলস আসলে কোনটা? আমি অর্থাৎ দিয়ে এটার ম্যাথমেটিক্যাল বিশ্লেষণটা দিচ্ছি। ডাব্লিউ ভেক্টর যোগ প্রক্রিয়ায় আবদ্ধশীল হয়, অর্থাৎ ফর অল ইউ ভেক্টর কমা ভি ভেক্টর যদি আমরা ডাব্লিউ থেকে নিই, যদি আমরা ইউ ভেক্টর এবং ভি ভেক্টরকে ডাব্লিউ থেকে নিই, অর্থাৎ এই উপসেট যেটা আছে সেখান থেকে নেই, তাহলে তবে এই ইউ এবং ভি এর যোগফল এটাও ওই ডাব্লিউ উপসেটের ভিতরেই থাকতে হবে। এটাকে বলা হয় যে ভেক্টর যোগ প্রক্রিয়ায় আবদ্ধশীল হওয়া। এই যে রুলসটা এটা আমরা পড়ছি, এটা আমরা ভেক্টর যোগের
ভেক্টর জগতের যে 10টা রুলস পড়ছে ওই 10টার মধ্যে এটা 2 নাম্বারের ছিল, মেবি 1 নাম্বারের ছিল, আমি ঠিক ভুলে গেছি নাম্বারিংটা। এরপরে 3 নম্বরে বলছে কি ডাব্লিউ স্কেলার গুণন প্রক্রিয়ায় আবদ্ধশীল হয়, অর্থাৎ এটার ম্যাথমেটিক্যাল মিনিং কি, ডাব্লিউ স্কেলার গুণন প্রক্রিয়ায় আবদ্ধশীল হয়, অর্থাৎ আমি যদি একটা ভেক্টরকে ডাব্লিউ থেকে নিই এবং সেই সাথে একটা স্কেলার কে যদি আমি এফ থেকে নিই, ফিল্ড থেকে নিই, তবে না লিখে আমরা তীর চিহ্ন দিয়েছি, তবে এই কে এবং এই ইউ এই দুজনের গুণফল যেটা আসবে সেই আনসারটাও ডাব্লিউর ভিতরে থাকতে হবে। এটাকে বলা হয় যে গুণন প্রক্রিয়া, স্কেলার গুণন প্রক্রিয়ায় আবদ্ধতাশীল বিধি। এই 3টা রুলস যদি সে মেনে চলে তাহলে আমরা ডাব্লিউ কে আর উপসেট না বলে উপজগৎ বলে দিতে পারবো। এটা হচ্ছে উপপাদ্যের প্রশ্ন যেটাকে আমরা বলতে পারি, বা এই উপপাদ্যটা কোথাও যদি প্রয়োজন হয় আমরা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে একটা ভেক্টর জগতের উপসেটকে উপজগৎ তখনই বলতে পারবো যখন সে ভেক্টর জগতের টোটাল 10টা রুলসকে মেনে চলবে। কিন্তু এই উপপাদ্য আমাদেরকে বলতেছে যে 10টা রুলস মেনে চলার কোনো দরকার নাই, ও যদি এই 3টা রুলস মেনে চলে তাহলেই তাকে আমরা উপজগৎ বলে দিতে পারবো। তাইলে এখন আমাদেরকে দেখতে হবে আসলেই কথাটা কি ঠিক কিনা, যার কারণে আমরা এটা এখন প্রমাণ করার জন্য মাঠে নামবো। তাহলে প্রমাণ করার জন্য আমরা 2টা সিস্টেম কাজে লাগাবো, 2 ভাবে প্রমাণ করব। একটা হচ্ছে প্রথমে আমরা মনে করব যে এই ডাব্লিউ যে উপসেটটা আমরা নিছি সে এই 3টা শর্ত মেনে চলে। ডাব্লিউ উপসেট যেটা নিছি সেই উপসেটটা এই 3টা শর্ত মেনে চলে। এক্ষেত্রে আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে সে আরো বাকি 7টা শর্ত মেনে চলে। অর্থাৎ ভেক্টর জগতের টোটাল শর্ত ছিল 10টা, এই 10টা শর্ত মেনে চললে আমরা তাকে ভেক্টর জগৎ বলতে পারি। আবার ভেক্টর জগতের কোনো উপসেট যদি একইভাবে ওই 10টা শর্ত মেনে চলে তাহলে তাকে আমরা আবার কি বলতে পারি, উপজগৎ বলতে পারি। এখন কথা হচ্ছে আমরা ভাবলাম যে ডাব্লিউ যে উপসেটটা সে এই 3টা শর্ত মেনে চলে, এই 3টা শর্ত মেনে চললেই সে কিন্তু উপজগৎ হয়ে যাবে না। আমাদের প্রাইমারি কনসেপ্ট, আমরা এখনো ওই পর্যায়ে আছি যে এই 3টা শর্ত মানলে তো সে উপজগৎ হয়ে যাবে না, তাকে 10টা শর্ত মানতে হবে। তো আমি প্রথমে মনে করব যে ডাব্লিউ উপসেটটা এই 3টা শর্ত মেনে চলে। তারপরে এক্ষেত্রে আমাকে প্রমাণ করতে হবে যে বাকি 7টা শর্ত ডাব্লিউ অটোমেটিক্যালি মেনে চলে, অর্থাৎ এই 3টা শর্ত মেনে চলে এটা মনে করব এবং বাকি 7টা শর্ত সে অটোমেটিক্যালি মেনে চলতেছে সেটা আমরা প্রমাণ করে দেখাবো। তো মনে করলাম যে 3টা শর্ত মেনে চলে, আর প্রমাণ করে দেখাইলাম যে বাকি শর্তগুলো সে অটোমেটিক্যালি মেনে চলতেছে, সুতরাং হয়ে গেল ডাব্লিউ উপজগৎ, কারণ 10টা শর্ত মেনে চলা হয়ে গেছে। এরপরে আমরা দ্বিতীয় সিস্টেমে প্রমাণ করব। এবার আমরা বলবো যে ডাব্লিউ হচ্ছে একটা উপজগৎ। প্রথম সিস্টেমে আমরা ডাব্লিউ কে উপসেট ধরবো আর এই 3টা শর্ত মেনে চলে মনে করব। দ্বিতীয় সিস্টেম হচ্ছে ডাব্লিউ কে আমরা উপজগৎ মনে করব। তো ডাব্লিউ কে উপজগৎ মনে করলে আমাদেরকে এক্ষেত্রে প্রমাণ করতে হবে যে ডাব্লিউ এই শর্তগুলা মেনে চলে। ওকে, তাহলে আমরা প্রথমে বলবো যে মনে করব যে ডাব্লিউ উপসেটটা এই 3টা শর্ত মেনে চলে, এবং এক্ষেত্রে আমাদের কাজগুলো কি একটু লিখি। তাহলে আমরা প্রমাণে প্রথমে বলবো যে মনে করি ডাব্লিউ উপসেটটি, একটু সাবধান থাকতে হবে কখন উপসেট লিখতেছি কখন উপজগৎ লিখতেছি, এই বিষয়গুলো একটু ক্লিয়ার হইতে হবে। তাহলে ডাব্লিউ উপসেটটি নিম্নের 3টি শর্ত মেনে চলে, নিম্নের 3টি শর্ত মেনে চলে। মনে করলাম যে ডাব্লিউ উপসেটে নিম্নের 3টি শর্ত মেনে চলে। এই নিম্নের 3টি শর্তগুলো কি কি? একটা শর্ত হচ্ছে ডাব্লিউ নট ইকুয়াল টু ফাঁকা সেট, এই যে, অর্থাৎ এখানে দেওয়া 1 নম্বর শর্তটা মেনে চলে। 2 নম্বর শর্তটা হচ্ছে ফর অল ইউ কমা ভি যদি ডাব্লিউ থেকে নেওয়া হয়, মানে ইউ এবং ভি কে যদি আমরা ডাব্লিউ থেকে নেই তবে ইউ এবং ভি এর যোগফলও ডাব্লিউতেই পাওয়া যাচ্ছে।
3 নম্বর শর্ত হচ্ছে এই যে এটা 3 নম্বর শর্ত হচ্ছে ফর অল ইউকে যদি আমরা ডাব্লিউ থেকে নিই এবং এটার জন্য ফর অল দেওয়াটা উচিত, এবং কে এটাকেও যদি আমরা ফিল্ড থেকে নেই তবে এই দুজনের গুণফল কে ইউ নিচে একটা ভেক্টর চিহ্ন নিতে হবে, কে ইউ ভেক্টর এটাও ডাব্লিউর ভিতরেই পাওয়া যাচ্ছে। এই 3টা শর্ত আমরা মেনে নিলাম। তাহলে এই 3টা শর্ত যদি আমরা মেনে নিই তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে কি, তাহলে আমরা সেটা একটু লিখে নিই। এই ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে ডাব্লিউ একটা উপজগৎ, এবং এক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে ডাব্লিউ একটি উপজগৎ। খেয়াল করো, ক্লিয়ার কনসেপ্ট। সেটা হচ্ছে প্রথমে আমরা মনে করলাম যে ডাব্লিউ উপসেট, নিচে 3টা শর্ত জাস্ট মেনে চলে। এবার আমাকে প্রমাণ করতে হবে ডাব্লিউ আসলে একটা উপজগৎ। এই যে ডাব্লিউটা উপজগৎ হবে কখন হবে, যখন এই 3টা শর্ত মেনে চলবে। তো আমি মনে করলাম যে এই 3টা শর্ত সে মেনে চলছে, তাহলে আমাকে প্রমাণ করে দেখাইতে হবে ডাব্লিউ উপজগৎ হতে হবে। এটা আমরা প্রমাণ করব। অর্থাৎ এখন উপজগৎ হবে এটার মানেটা কি আমি একটু ডিটেলসে লিখতেছি। উপজগৎ অর্থাৎ উপজগৎ হওয়ার মানে কি, অর্থাৎ এই ডাব্লিউ বান্দা ভেক্টর জগতের সব শর্তকে মেনে চলবে। অর্থাৎ ডাব্লিউ উপসেটটি ভেক্টর জগতের সকল শর্ত সিদ্ধ করে। অর্থাৎ আমাদেরকে এটাই প্রমাণ করতে হবে যে ডাব্লিউ একটু উপজগৎ, আর উপজগৎ হইতে হলে তাকে কি করতে হবে, ভেক্টর জগতের সব শর্ত সিদ্ধ করতে হবে। অর্থাৎ আমাদেরকে আলটিমেটলি ভেক্টর জগতের সব শর্ত সিদ্ধ করতে হবে, এটাই প্রমাণ করতে হচ্ছে। এখন আমরা কি করতে পারি, তাহলে আমরা বলি যে যেহেতু ভি এফ এর একটি উপসেট হলো ডাব্লিউ, আমরা এটা প্রথম থেকেই জানি যে ভিএফ এর একটা উপসেট হচ্ছে ডাব্লিউ। উপজগৎ কিনে সেটা আমরা জানি না, উপজগৎ কিনে সেটা আমরা প্রমাণ করব। যেহেতু আমরা মনে করলাম যে ভিএফ এর একটা উপসেট হচ্ছে ডাব্লিউ, সুতরাং ডাব্লিউ নিম্নের 3 শর্তগুলো সিদ্ধ করবে বা মেনে চলবে। আমরা দুইটার যে কোনো একটা লিখতে পারি। শর্তগুলো সিদ্ধ করবে। অর্থাৎ যেহেতু এই বান্দা একটা উপসেট, কার উপসেট, ভি এর উপসেট। ভি হচ্ছে একটা ভেক্টর জগৎ, ভেক্টর জগতের উপসেট অবশ্যই ভেক্টর দ্বারা গঠিত। যেহেতু ও ভি এর একটা উপসেট, সেহেতু সে নিম্নের শর্তগুলো মেনে চলবে। এখন নিম্নের শর্তগুলো আসলে কি কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করব, যার জন্য আমাকে একটু প্রশ্নটা মুছে ফেলতে হচ্ছে। আমরা অবশ্যই প্রশ্নটা ক্লিয়ারলি বুঝছি, আর তোমাদের খাতায় অবশ্যই প্রশ্নটা তুলে ফেলছো, যার কারণে আমি এখন মুছে এই জায়গায় লিখতে পারতেছি। তাইলে একটা উপজগৎ কমনলি কি কি শর্ত মেনে চলতে পারে সেগুলো আমরা একটু লিখতেছি। প্রথমে আমি লিখলাম শর্তগুলো একটা একটা করে লিখি নাম্বারিং দিয়ে। আমি প্রথমে লিখলাম A1 A2 এভাবে করে লিখি। একটা লিখলাম A1 শর্ত, A1। এই ডাব্লিউ যেহেতু উপজগৎ, ডাব্লিউ যেহেতু উপসেট, সেহেতু এই কমন শর্তগুলো সে মেনে চলবে। উপসেট হচ্ছে, ধরলাম আমি ইউ একটা ভেক্টর, ভি একটা ভেক্টর এবং ডাব্লিউ একটা ভেক্টরকে ডাব্লিউ থেকে নিলাম, অর্থাৎ এই উপসেট থেকে নিলাম, উপসেট ডাব্লিউ থেকে 3টা ভেক্টরকে নিলাম। তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে এই ইউ এবং ভি কে আগে যোগ করে তারপরে যদি আমরা ডাব্লিউ কে যোগ করি, তাহলে যে আনসার পাওয়া যাবে, ইউ কে ফেলে রেখে ভি এবং ডাব্লিউ কে আগে যোগ করে তারপর ইউ এর সাথে যোগ করলে একই ফলাফল পাওয়া যাবে। অর্থাৎ এই যোগফল এবং এই যোগফল ইকুয়াল হবে, এবং এটা অবশ্যই
সত্য। আমি যদি বলি যে ডাব্লিউ তো উপজগৎ না, ডাব্লিউ তো উপজগৎ না, উপজগৎ না হইলেও এই শর্তটা মেনে চলবে। যেমন ধরো ডাব্লিউ একটা বিশাল ভেক্টর জগৎ, ওইখান থেকে আমি ইউ ইকুয়াল টু নিলাম 2i আর ভি ইকুয়াল টু নিলাম 3j আর ডাব্লিউ ইকুয়াল টু নিলাম 3k। এখন আমি যদি ইউ এবং ভি কে প্রথমে যোগ করি তাহলে আমরা পাবো ইউ আর ভি কে প্রথমে যোগ করলে পাবো 2i প্লাস 3j প্লাস তারপর ডাব্লিউ কে যোগ করলে 3k পাবো। আর আমি যদি এই দুজনকে আগে যোগ করি অর্থাৎ 3j প্লাস 3k এই দুজনকে আগে যোগ করি আর ইউ কে পরে যোগ করি 2i, তাহলে কিন্তু আনসারটা একই আসবে। এটার আনসার একই। এক্ষেত্রে আমি সুবিধার জন্য মানে বোঝানোর সুবিধার জন্য কম সময়ের জন্য আমি জাস্ট 2i 3j এভাবে সিঙ্গেল ভেক্টরগুলোকে নিয়েছি। তুমি চাইলে এটাকে এভাবে নিতে 2i প্লাস 3j প্লাস 5k এরকম নানা রকম করে তুমি ভেক্টরগুলোকে চিন্তা করতে পারো। তাহলে এটার জন্য উপজগৎ হওয়ার কোনো দরকার নেই, অর্থাৎ এই রুলস মেনে চলার জন্য ডাব্লিউ কে উপজগৎ হবার কোনো দরকার নেই, ডাব্লিউ উপসেট হলেই এই রুলটা মেনে চলে। তারপর আমরা A2 দিয়ে আরেকটা রুলস লিখি, অর্থাৎ আমরা এখন সেই রুলগুলো লিখতেছি যেগুলো উপসেট হলে স্বভাবতই যে রুলগুলো সে অটোমেটিক্যালি মেনে চলে, তার জন্য উপজগৎ হওয়ার কোনো দরকার নেই। উপজগৎ হওয়ার জন্য এই তিনটা রুল পার্সোনালি খুব বেশি দরকার, বাকি রুলগুলো কিন্তু উপসেটরাই মেনে চলে, সেটা আমি লাস্টের দিকে বুঝাবো। আগে আমি এই শর্তগুলো লিখে ফেলে নয়তো আমি আসলে ভুলে যাব। ফর অল ইউ কমা ভি যদি ডাব্লিউ থেকে নেওয়া হয়, অর্থাৎ ডাব্লিউ থেকে আমরা যদি দুইটা ভেক্টরকে নেই তবে ইউকে আর ভি কে যোগ করলে যে আনসার হবে ভি কে আগে রেখে ইউকে পরে রেখে যোগ করলেও একই আনসার পাওয়া যাবে। এবং এটা হওয়ার জন্য ডাব্লিউ কে উপজগৎ হওয়ার কোনো দরকার নাই, এটা মানার জন্য ডাব্লিউ উপসেট হইলেই যথেষ্ট। যেমন একটা উদাহরণ আমি তোমাকে দিই, ধরো ইউ একটা ভেক্টর, যে ভেক্টরটার মান হচ্ছে 2i প্লাস j, আর ভি একটা ভেক্টর যে ভেক্টরটার মান হচ্ছে i প্লাস j। এখন আমি যদি ইউ প্লাস ভি বের করি তাহলে যে আনসার আসবে ভি প্লাস ইউ বের করলো দেখা যাবে যে একই আনসার আসতেছে। অর্থাৎ এটার জন্য আমাদের ডাব্লিউ থেকে নেওয়া এই ইউভি মানগুলোকে ডাব্লিউ কে উপজগৎ হওয়ার কোনো দরকার নেই, এটা উপসেট হলেই এই শর্তটা খুব সুন্দরভাবে সে মেনে চলে। এরকম আরো কিছু শর্ত আছে যেগুলা সে অটোমেটিক্যালি মেনে চলে, সেগুলো একটু লিখি। এই যে দুইটা শর্ত আমরা লিখছি, এই দুইটা শর্ত আসলে যোগের শর্ত লিখছি। তোমার নিশ্চয়ই মনে থাকবে আমরা যখন ভেক্টর জগৎ পড়তেছিলাম তখন আমরা এই রুলসটা পড়ছিলাম মেবি 2 নম্বরে, আর এই রুলসটা পড়ছিলাম মেবি 5 নম্বরে। ভেক্টর যোগের যে 5টা নিয়ম ছিল তার মধ্যে এটাকে পড়ছিলাম 2 নম্বরে, এটাকে পড়ছিলাম 5 নম্বরে। যদিও সেটা ভেক্টর জগতের রুলসে পড়ছিলাম, কিন্তু এখন ডাব্লিউ উপসেট হলেও সেই রুলসগুলো কিন্তু মানতে তার কোনো অসুবিধা হচ্ছে না, এবং এটা একটা স্বাভাবিক প্রসেস যে উপসেট এই নিয়মগুলো মেনে চলতেছেই। ওকে, এরপর আমি গুণের রুলগুলো লিখবো। কিছু গুণের রুলও সে মেনে চলে, M1 গুণের রুলগুলোকে আমি M1 M2 দিয়ে লিখবো। তাহলে এই উপসেটগুলা গুণেরও কিছু রুল মেনে চলে, যার মধ্যে প্রথমটা হচ্ছে ধরো ফর অল কে যদি আমি স্কেলার থেকে নিই, মানে ফিল্ড থেকে যদি আমি একটা স্কেলার নিই এবং ফর অল ইউ কমা ভি যদি আমি ডাব্লিউ ভেক্টর থেকে ডাব্লিউ সেট থেকে নেই, ডাব্লিউ উপসেট থেকে নেই, তাহলে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে এই কে কে যদি ওর সাথে এদের যোগফলের সাথে গুণ করি, ইউ প্লাস ভি এর যোগফলের সাথে যদি গুণ করি তাহলে এভাবে লিখতে পারবো কে ইউ প্লাস কে ভি। এই রুলসটাও আমরা গুণনের ক্ষেত্রে পড়ছিলাম, এটা মেবি গুণনের ক্ষেত্রে আমি একটু শিওর হয়ে বলি, এটাও গুণনের ক্ষেত্রে এটা ছিল 2 নাম্বার রুলস, গুণনের ক্ষেত্রে এটা 2 নাম্বার রুলস ছিল। তো এটা মানার জন্যও ডাব্লিউ কে উপজগৎ হওয়ার কোনো দরকার নেই, উপসেট হয়েই সে এটা মেনে চলে। তার মানে এই উপসেট অটোমেটিক্যালি রুলসগুলো মেনে চলতেছে। আরো রুলস আছে, আমরা সেগুলো একটু লিখে নিই। এবার আমরা 2টা স্কেলার নিব এবং একটা ভেক্টর নেব। ধরলাম 2টা স্কেলার, একটা হচ্ছে আমরা নিলাম যে কে
আরটা হচ্ছে কে এম এন নিই, দুইটা স্কেলার এম, আরটা হচ্ছে এন যদি আমরা এফ থেকে নিই, এবং সেই সাথে আমরা একটা ভেক্টর ইউ যদি ডাব্লিউ থেকে নিই, তাহলে আমরা যে ঘটনাটা ঘটাবো সেটা হচ্ছে এই দুজনকে যোগ করব, এম প্লাস এন কে যোগ করব, আর এই ইউটাকে আমরা গুণ করব। এখন আমরা পাবো কি এম ইউ প্লাস এন ইউ, এভাবে লিখতে পারবো। অর্থাৎ দুইটি স্কেলারের যোগের সাথে যদি একটা ভেক্টরকে গুণ করা হয় তাদেরকে এভাবে আলাদা করে লেখা যায়। এটা ছিল আমাদের গুণের ভেক্টর জগৎ যখন পড়তেছিলাম তখন এটা ছিল 3 নাম্বার রুলস, গুণের 3 নাম্বার রুলস। ওকে, আমার আরেকটু জায়গার প্রয়োজন হচ্ছে, যার কারণে এই লাইনটা আমাকে মুছে দিতে হচ্ছে। তোমাদের খাতায় অবশ্যই নোট হয়ে যাবে, তার কারণে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ওকে, এরপর এই জিনিসটা আরও কিছু রুল মেনে চলবে, এবং যা মানার জন্য তাদেরকে উপজগৎ হওয়ার কোনো দরকার নেই, উপসেট হলেই তারা নিয়মগুলো মেনে চলে। আমি দুইটা স্কেলার নিলাম, এম এবং এন, যা ফিল্ড থেকে নিছি, এবং একটা ভেক্টর নিলাম ইউ ভেক্টর, যা কিনা ডাব্লিউ থেকে নিছি, এবং এক্ষেত্রে এই এম এবং এন কে আগে গুণ করে তারপর ইউকে গুণ করলে আমরা যে আনসারটা পাবো একই আনসার পাবো যদি আমরা এম কে রেখে দিয়ে এই এন এবং ইউকে আগে গুণ করে তারপর পরে এম এর সাথে কোনো সময় গুণ করি। অর্থাৎ স্কেলার দুটোটাকে গুণ করে ভেক্টর গুণ করলে যে আনসার পাবো, ওই স্কেলার দুটোটার মধ্যে একটাকে যদি আমরা গুণ করে ফেলি প্রথমে, তারপর আরেকটা স্কেলার গুণ, তাও আমরা একই আনসার পাবো, যা আমরা ইকুয়াল দিয়ে বোঝাচ্ছি। এবং আরও একটা রুল সে স্বভাবতই মেনে চলবে, M4, একটু খেয়াল করে, এগুলো কিন্তু আগেই লিখছি। M4 হচ্ছে 1কে যদি আমরা ফিল্ড থেকে নিই, মানে ফিল্ডে যদি ওয়ার্কেট বা 1 থাকবে, ফিল্ডে তো অবশ্যই 1 থাকবে, স্কেলার ফিল্ড 1 তো একটা স্কেলার সংখ্যা, সুতরাং সে থাকবেই, স্কেলার ফিল্ডে 1 থাকবে না এমন হইতেই পারে না। তাহলে 1 যদি ফিল্ড থেকে থাকে এবং ফর অল ইউ যদি আমরা ডাব্লিউ থেকে নেই, তাহলে এই 1 এর সাথে ইউকে গুণ করলে, এই 1 এর সাথে ইউকে গুণ করলে, আর অথবা ইউ এর সাথে 1কে গুণ করলে আমরা খালি ইউই আমরা কেবলমাত্র ইউ ভেক্টরই কেবলমাত্র পাবো। এই রুলসটা মেনে চলার জন্যেও ডাব্লিউকে উপজগৎ হওয়ার কোনো দরকার নেই, সেই উপসেট হলেই এই রুলসগুলো মেনে চলে। এখন প্রশ্ন আসতে পারে এরকম, মানে কমন প্রশ্ন, যে এই রুলসগুলো যদি সে অটোমেটিক্যালি মেনে চলে, তাহলে ভেক্টর জগতের বাকি রুলসগুলো সে অটোমেটিক্যালি মেনে চলতেছে না কেন? মানে ওগুলা মেনে চলার জন্য উপজগৎ হওয়ার দরকার কি? উপসেট হয়েই তো মেনে চলে। তো আমি এখন উদাহরণ দেখাচ্ছি যে এই ডাব্লিউ উপসেটটা অটোমেটিক্যালি কিন্তু এই যে এখানে লিখছি, আমি এগুলো অনেক আগে লিখছিলাম, সেটা একটু তোমাদেরকে যদি বক্স করে তারপরে নোট করে দেখাই। এই জিনিসটা কিন্তু আমি অনেক আগে লিখছিলাম, অর্থাৎ এগুলো আমি মনে করছিলাম যে ডাব্লিউটা এই 3টা রুলস মেনে চলে, এটা মনে করছি কিন্তু প্রমাণ করিনি। তো এখন তোমাদের প্রশ্ন আসতে পারে মনে যে ডাব্লিউ উপসেট যদি এই রুলসগুলো মেনে ফেলতে পারে, তাহলে এই আর কয়েকটা রুলস ও মানতে পারতেছে না কেন, বা এই রুলসগুলো তা মানতে অসুবিধাটা কি? একটা সহজ কনসেপ্ট আমি তোমাকে দেখাই। ধরো ডাব্লিউ একটা উপসেট, আমি সংখ্যা দিয়ে দেখাই, আমি ভেক্টর দিয়ে দেখাচ্ছি না, সংখ্যা দিয়ে দেখাইতে সুবিধা, বুঝাইতে সুবিধা। ভেক্টর দিয়েও ঠিক একই প্রসেস হবে। ধরো ডাব্লিউ একটা উপসেট নট উপজগৎ, উপসেট। এই উপসেটে কিছু সংখ্যা আছে 1, 3, 5, 7, 9 ইত্যাদি, এই সংখ্যাগুলো আছে, এইটুক আছে উপসেট, একটুকি আছে আর নাই। এই উপসেটটা এই রুলসটা মেনে চলবে না। এই রুলসে বলছে কি, ইউ এবং ভি যদি ডাব্লিউ থেকে নেওয়া হয়, তাহলে ইউ আর ভি এর যোগফলও ডাব্লিউতেই থাকবে। এখান থেকে আমি দুইটাকে নিলাম, একটা হচ্ছে 9, একটা হচ্ছে 1। ভালো করে খেয়াল করো, ইউ এবং ভি, এই 9 হচ্ছে আমার জন্য ইউ এবং 1 হচ্ছে আমার জন্য ভি। 9 এবং 1 দুইজনই কিন্তু ডাব্লিউর ভিতরে আছে। 9 এবং 1 দুইজনই ডাব্লিউর ভিতর থেকে নেওয়া দুইটা সংখ্যা। আপাতত এই দুইটা সংখ্যাকে আমি যোগ করলাম, 9 প্লাস 1 ইকুয়াল কত হচ্ছে 10। এখন এই 10 এটা কি এই সংখ্যার ভিতরে আছে? এটা ডাব্লিউর ভিতরে যদি আমি বিলংস টু লিখি তাহলে কি কথাটা ঠিক হইলো না? কেন? কারণ 10 সংখ্যাটা আসলে ডাব্লিউর ভিতরে নাই। ফলে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই শর্তটা কিন্তু যে কোনো উপসেট মেনে নেয় না। এই শর্তটা মেনে নেওয়ার জন্য তাকে
উপজগৎ হতে হবে, উপজগৎ না হলে এই শর্ত কখনো মানবে না। তো ডাব্লিউ উপসেট বলে ডাব্লিউ যতক্ষণ উপসেট ততক্ষণ পর্যন্ত এই শর্তগুলো মানতে কোনো উপসেটের অসুবিধা নেই, যে কোনো উপসেট এই শর্তগুলো আরামসে মেনে নিতে পারে। কিন্তু এখানে যে তিনটা শর্ত, প্রশ্নে যে তিনটা শর্ত দিছে, ওই তিনটা শর্ত কিন্তু উপসেটরা মেনে নিতে পারে না। যেমন আমি দেখলাম যে এখানে এই একটা মেজর একটা অঙ্ক, এই অঙ্কটার জন্য এই উপসেট কোনোভাবেই সেটা মেনে নিতে পারতেছে না, যে 9 এর 1 10 হয়েছে, 9 এবং 1 দুজনই উপসেট থেকে নিছি, কিন্তু ওই উপসেটের ভিতরে আমরা 10কে খুঁজে পাচ্ছি না। যোগ করে যে আনসারটা আসে সেই আনসারটা কিন্তু ওই উপসেটের ভিতরে নাই। অর্থাৎ এই রুলসটা একমাত্র উপজগতেই মানতে পারে। একইভাবে এই রুলসটাও আমরা উপসেটের ভিত্তিতে মানাইতে পারবো না। অর্থাৎ উপসেট হলে এই তিনটা রুলস আসলে মানে না, কারণ কোনো উপসেট কিন্তু ফাঁকা সেটও হয়। যেমন এই ডাব্লিউ ইকুয়ালটা আমরা লিখতে পারি যে কোনো মান নাই, একটা ফাঁকা সেট। ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে ফাঁকা সেট, এটা একটু উপসেট, এটাও একটু উপসেট। এই উপসেট কিন্তু এই রুলসটা মানে নাই। এখানে বলছে কি ডাব্লিউ নট ইকুয়াল টু ফাঁকা সেট, তাহলে ডাব্লিউ উপসেট হলেও এই রুলসটা কিন্তু এমনও হইতে পারে যে ডাব্লিউ ইকুয়াল টু ফাঁকা সেট হয়ে যেতেও পারে। তা ডাব্লিউ ইকুয়াল টু কিন্তু ফাঁকা সেট যেন না হয়, উপজগৎ তখনই হইতে পারবে যখন ডাব্লিউটা ফাঁকা সেট হবে না। তার মানে এই তিনটা রুলস আমরা যে দেখতে পাচ্ছি, এই তিনটা রুলস কিন্তু উপসেট হলেই আমরা মানিয়ে দিতে পারবো না যে তুমি উপসেট হয়েছো সুতরাং এই তিনটা রুলস তুমি এমনিতেই মানবা, অটোমেটিক্যালি মানবা, এমন কখনো হইতে পারে না। এই তিনটা রুলস তখনই মানাইতে পারবো যখন সে ভেক্টর জগৎ হবে। যতক্ষণ সে ভেক্টর জগৎ হবে না বা উপজগৎ হবে না, ততক্ষণ এই তিনটা রুলস সে মানতে পারে না। এই রুলসগুলো মানতে ওদের কোনো অসুবিধা নেই। উপসেট হলো এই 6টা রুলস, আমি এখানে কয়টা লিখছি 1 2 3 4 5 6, হ্যাঁ এই 6টা রুলস ওরা মেনে নিতে পারে। এখন আমরা ভেক্টর জগতে টোটাল কয়টা রুলস পড়ছি আর ওই টোটাল কয়টা রুলসের কয়টা এখানে আসছে সেটা আমরা একটু চেক করে নেব। ভেক্টর জগৎ যতগুলো রুলস মেনে চলে, উপজগতও ততগুলো রুলস মানতে হবে, নাহলে তাকে আমরা উপজগৎ বলতে পারবো না। এখানে আমরা দেখতে পাচ্ছি গুণের 4টা রুলস চলে আসছে, তাহলে গুণের একটা রুলস বাকি। খুব ভালো করে খেয়াল করো, গুণের 4টা রুলস এখানে উপসেট হয়েই সে মেনে চলছে। ডাব্লিউ উপসেট হতে গিয়েই গুণের 4টা রুলস মেনে চলছে। তাহলে গুণের আর কয়টা রুলস বাকি ছিল? একটা। অর্থাৎ গুণের 5টা রুলস ছিল, 4টা রুলস এখানে মেনে চলছে উপসেট হতে গিয়েই, আর একটা রুলস আমরা এখানে অনেক আগেই মনে করছি যে ডাব্লিউ এই রুলসটা মেনে চলে। আমরা প্রথমে লিখছিলাম মনে করে ডাব্লিউ এই রুলসগুলো মেনে চলে, তার মধ্যে একটা রুলস হচ্ছে গুণের রুলস। দেখো এই রুলসটা সে মেনে চলছে, তার মানে গুণের আর কোনো রুলস মানার কোনো দরকার নেই। গুণের রুলসগুলা আমাদের ডাব্লিউ অটোমেটিক্যালি মেনে চলছে 5টাই। কিন্তু যোগের কয়টা রুলস সে মানছে সেটা একটু দেখি। যোগের রুলস উপসেট হয়েই সে যোগের 2টা রুলস মেনে ফেলছে, আর এখানে একটা যোগের রুলস সে মানছে, মানে আমরা মনে করছি যে এই রুলসটাও সে মানছে। তাহলে এখানে 2টা রুলস মানছে আর এখানে একটা রুলস মানছে, তাহলে 3টা রুলস মানছে, আরো 2টা রুলস বাকি। ওই 2টা রুলস যদি সে মানে তাহলে তাকে আর আমরা উপসেট না বলে উপজগৎ বলে দিতে পারবো। এখন ওই 2টা রুলস কারা কারা একটু খেয়াল করি। এখানে কোন কোন রুলস আসছে? এটা হচ্ছে যোগের প্রথম রুলস, 1 নাম্বার রুলসটা সে মানছে। এটা ছিল যোগের 2 নাম্বার রুলস, মানে ভেক্টর জগতের যে রুলস পড়ছে সেটা 2 নাম্বার রুলসটা সে মানছে। আর এটা হচ্ছে ভেক্টর জগতের 5 নাম্বার রুলস সে মানছে। তার মানে 2টা রুলস সে মানে নাই, একটা হচ্ছে এককের যে একটা ব্যাপার ছিল আর একটা হচ্ছে বিপরীতকের ব্যাপারটা ছিল। অর্থাৎ যে 2টা রুলস মানে নাই সেই 2টা রুলস আমি একটু এখানে কোট করে নিই, তাহলে আমরা ব্যাপারটা বুঝাইতে সুবিধা পাবো। একটু এখানে কোট করে নিই, আসলে অনেক বড় বোর্ডের দরকার, প্রায় পুরো ওয়ালটাই একটা বোর্ড হওয়া উচিত লিনিয়ারের পড়াগুলো পড়ানোর জন্য। যাই হোক, যে 2টা রুলস মানে না সেই 2টা রুলস আমি একটু লিখে নিচ্ছি। একটা রুলস হচ্ছে একটা রুলস ছিল, আমি একটু A3 দিয়ে লিখি। একটা রুলস ছিল এরকম যে ফর অল দিয়ে লেখা ছিল, ফর অল ইউ বিলংস টু ডাব্লিউ। অর্থাৎ ইউ একটা ভেক্টরকে আমরা ডাব্লিউ থেকে নিছি, এটা আমরা ভি লিখতাম আর কি। এটা কিসের জন্য? ভেক্টর জগতের জন্য। এখন আমরা ডাব্লিউ দিয়ে করতেছি না, ডাব্লিউতে কনভার্ট করে লিখতেছি। এবং দেয়ার এক্সিস্ট 0
ভেক্টর বিলংস টু ভি, অর্থাৎ ভি না, আমাদের জন্য ডাব্লিউ হবে এটা। আচ্ছা, আমি মূল ভি দিয়ে রুলসটা লিখি, ভি ভি, অর্থাৎ আমরা যে রুলসটা শিখছিলাম সেটা একদম প্রাইমারি লেভেলে চলে যাচ্ছে, প্রথম দিনের ক্লাসে যে রুলসটা শিখছিলাম সেটাতে চলে যাচ্ছে। ভি যেন যেন এই দুজনের যোগফল, এই ইউ প্লাস জিরো ভেক্টর ইকুয়াল টু জিরো প্লাস ইউ ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর হয়, এই রুলসটা আমরা এখানে কোথাও কিন্তু পাই নাই। আর এই রুলসটা হুট করে উপসেট হলেই যে এটা মেনে নিবে এমন নয়, উপসেটে জিরো ভেক্টরটা নাও থাকতে পারে। অর্থাৎ আমি ডাব্লিউ একটা উপসেট বানাইছি, যে উপসেটটার মধ্যে জিরো ভেক্টরটা নাই, অন্য ভেক্টর আছে, ধরলাম একটা ভেক্টর আছে 2i প্লাস 3j প্লাস 5k, আর একটা ভেক্টর আছে 6i প্লাস এমন তেমন এরকম, কিন্তু জিরো ভেক্টরটা ওই ভেক্টরে নাই। যদি সেখানে জিরো ভেক্টরটা না থাকে তাহলে এই রুলস আমরা কখনোই পাবো না। ওকে, তাহলে আমাদেরকে এবার দেখতে হবে যে আমাদের ডাব্লিউ যে উপসেটটা, সেই উপসেটটা এই রুলসটা আসলে ফলো করতেছি কিনা। যদি এই রুলসটা ফলো না করে তাহলে কিন্তু সে আর কখনোই উপজগৎ হতে পারবে না, উপসেট হয়েই তার বাকি জীবন সমাধান করতে হবে। আরও একটা রুলস আমাদের হাতে বাকি আছে, সেটা হচ্ছে, আমি A4 দিয়ে লিখি, A4, সেটা ছিল বিপরীত অঙ্কের অস্তিত্ব বিধি। মানে একটা বিপরীত রাশি থাকবে, আমরা বলতে পারি যে ইউ একটা ভেক্টর যেটা আমরা ভি থেকে নিছি, এবং দেয়ার এক্সিস্ট মাইনাস ইউ ভেক্টর ভিতে থাকবে। অর্থাৎ ইউ একটা ভেক্টরকে যদি আমরা ভি থেকে নিয়ে থাকি তাহলে মাইনাস ইউ ভেক্টরটা ভি এর ভিতরে থাকবে, যেন এই ঘটনাটা ঘটে। কোন ঘটনাটা? এই ইউ ভেক্টরের সাথে মাইনাস ইউ ভেক্টরকে যোগ করলে, অথবা মাইনাস ইউ ভেক্টরের সাথে ইউ ভেক্টরটাকে যোগ করলে আমরা একক ফিরে পাবো, আর একক হচ্ছে জিরো ভেক্টর, এই ভেক্টরটা আমরা ফিরে পাবো। এই দুইটা রুলস আমরা এখনো পর্যন্ত দেখাইতে পারি না, বা ডাব্লিউ এই দুইটা রুলসকে এখনো মেনে চলতেছে, সেই কথাটা আমরা এখনো বলে শেষ করতে পারি না। এবার আমাদের কাজ হচ্ছে এই দুইটা রুলসকে সে মেনে চলে কিনা সেটা একটু দেখা। তাহলে আমরা প্রথমে আরেকবার একটু রিভিউ দিই, নাহলে আসলে মাঝখানে আমরা ঘোলাটে হয়ে যাব। আমরা প্রথমে বললাম কি, যে ভাই ডাব্লিউ যে উপসেটটা আমরা নিছি ওকে উপজগৎ বলতেছি না আমরা, যে সে উপসেট, কিন্তু সে এই তিনটা রুলস মেনে চলে। প্রশ্নের কথা অনুসারে আমরা বললাম যে উপসেটটা এই তিনটা রুলস মেনে চলে। তো আমরা বললাম যে আমাদেরকে তাহলে প্রমাণ করতে হবে কি ডাব্লিউ একটা জাস্ট একটা উপজগৎ, অর্থাৎ ডাব্লিউ উপসেটটা ভেক্টর জগতের সকল রুলসকে সিদ্ধ করবে। যে এরপর আমরা বললাম যে কিভাবে করবে, সেজন্য আমরা প্রসেসিং এ যাচ্ছি। তখন আমরা বলছি যেহেতু ভিএফ এর একটা উপসেট হচ্ছে ডাব্লিউ, আর এই ডাব্লিউ নিম্নের শর্তগুলো অটোমেটিক্যালি সিদ্ধ করবে। এগুলা সিদ্ধ করার জন্য উপজগৎ হওয়ার দরকার নেই, এগুলো যে কোনো উপসেটই এই শর্তগুলোকে সিদ্ধ করে, যদি সে ফাঁকা সেট না হয়। আর আমরা তো প্রথমেই মনে করে নিছি যে ডাব্লিউ ফাঁকা সেট নয়, তার মানে সেখানে অবশ্যই কোনো না কোনো উপাদান আছে, অ্যাটলিস্ট জিরো ভেক্টর হইলেও তার ভিতরে আছে, কোনো না কোনো উপাদান তার মধ্যে আছে। তো সুতরাং এই 6টা শর্ত সে মেনে নিল। এই 6টা শর্ত আর এই 3টা শর্ত মিলে টোটাল আমরা পেয়ে গেছি 8টা শর্ত সে মেনে নিছে, যার মধ্যে গুণনের 5টা শর্ত চলে আসছে, যোগের 3টা শর্ত চলে আসছে, যোগের আরো 2টা শর্ত আমার দরকার, সেগুলো আমাকে যে কোনো মূল্যে প্রুফ করতে হবে। যদি এই ডাব্লিউ উপসেটটা ওই 2টা শর্তকে প্রুফ করতে পারে, এগুলো কিন্তু আমাদের আনসারের অংশ না, এটা আমার রাফ, আমি জাস্ট দেখাইছি এই 2টা শর্ত বাকি আছে এখনো, এগুলো আমাদের আনসারের অংশ। তাহলে এই 2টা শর্ত যদি ডাব্লিউ মেনে চলতে পারে তাহলে আমরা ডাব্লিউকে আর উপসেট বলবো না, আমরা বলবো যে তুমি উপজগৎ হয়ে গেছো। ওকে, তাহলে এখন এটার জন্য আমরা কিছু প্রসেসিং এ যাব। ওই প্রসেসিংটার জন্য আমার একটু এই জায়গাগুলো মুছতে হবে, আশা করা যায়। আমি এগুলো একটু মুছে দিই, এই জায়গাটা একটু মুছে বাকি কাজগুলো করি। তাহলে এরপর আমরা এই দুইটার প্রমাণের জন্য অগ্রসর হচ্ছে আবার, অর্থাৎ আমরা এটুকু লিখছি, লিখে এরপর আবার লিখতেছি, আবার এই 3টা লাইন মুছে নেই, কারণ এই 3টা লাইন আমাদের একটু দরকার আছে। আবার ইউ একটা ভেক্টর আমরা নিলাম ডাব্লিউ থেকে, ধরলাম ইউ একটা ভেক্টরকে আমরা ডাব্লিউ থেকে নিছি, এত হলে আমি করলাম কি, জিরো ভেক্টর একটা স্কেলারকে ইউ ভেক্টরের সাথে গুণ করছি, জিরো একটা স্কেলারকে ইউ ভেক্টরের সাথে গুণ করছি, ফলে আমরা কি পাবো, জিরো ভেক্টরকে যদি ইউর সাথে গুণ করি তাহলে যে আনসারটা পাবো সেই আনসারটা অবশ্যই ডাব্লিউ এর ভিতরে থাকতে হবে। এখানে আমরা একটু লিখে দিব যে যেখানে জিরো স্কেলার,
স্কেলার। এখন এই লাইনটা আমরা কিভাবে লিখলাম, এটা কেমনে সম্ভব? দেখো একটু, এই যে 3 নাম্বার যে শর্তটা আমরা মনে করছি যে ডাব্লিউ উপসেটটা এই 3টা লাইনকে মেনে চলে, বাকি লাইনগুলোকে মেনে চলে কিনা জানি না, ওই যে 3টা লাইনকে মেনে চলে বলছো ওইটা লাস্ট লাইনে কিন্তু থেকে কিন্তু এই কথাটা লিখছি। একটু দেখো এখানে, দেখো একটু, এই লাইনে বলছে ইউ কে যদি ডাব্লিউ থেকে নেওয়া হয়, অর্থাৎ ইউ একটা ভেক্টর যেটাকে আমরা কোত্থেকে নিছি, ডাব্লিউ থেকে নিছি, আর কে কে যদি ফিল্ড থেকে নেওয়া হয়, অর্থাৎ কে হচ্ছে একটা স্কেলার, আর ওই স্কেলারের সাথে ইউ কে গুণ করলে কোথায় থাকবে, ডাব্লিউতে থাকবে। এই কথাটা কিন্তু আমরা স্বীকার করে তারপরেই অঙ্কে ঢুকছি। অঙ্ক শুরুর আগেই আমরা এই 3টা লাইন স্বীকার করছি। এই 3টা লাইন স্বীকার করা মানে এই লাইনটাকেও স্বীকার করা। আর এখন দেখো আমি জাস্ট এই লাইনের এই কে যেটা স্কেলার, এই স্কেলারটাকে আমি 0 নিছি। এখন আমি যদি এটা 0 নিই তাহলে খেয়াল করো, ইউ একটা ভেক্টর যেটা আমরা নিয়েছি ডাব্লিউ থেকে, আর এই যে কে যেটা দেখা যাচ্ছে সেই কেটা আমি নিয়েছি এফ থেকে, কেটা হচ্ছে 0, কেটা হচ্ছে কি 0। স্কেলার মানেই ফিল্ড থেকে নিতে হবে। স্কেলার কখনো ভেক্টরের এই ভেক্টর জগৎ বা উপজগতে কোনো স্কেলার রাশি থাকবে না, সেখানে সবগুলো ভেক্টর থাকবে। তাহলে 0 আমি নিছি, তাহলে ও কি বলছে, এই কে এর সাথে এই ইউ কে গুণ করলে যে আনসারটা হবে সেটা কোথায় থাকবে, ডাব্লিউতে থাকবে। তাহলে এই কে এর সাথে এই ভেক্টরটাকে যদি আমি গুণ করি, সে আনসারটা অবশ্যই ডাব্লিউ এর ভিতরে থাকবে। আমরা অনেক আগে স্বীকার করে নিয়েছিলাম এই গুণফলটা ডাব্লিউ এর ভিতরে থাকবে। ওই আলোচনা অনুসারে আমরা বললাম যে এই 0 সাথে এই যে ইউটা গুণ হচ্ছে সেটার গুণফল অবশ্যই কোথায় থাকবে, ডাব্লিউ এর ভিতরে থাকবে। কেন? কারণ হচ্ছে তুমি অনেক আগেই এই শর্তটা মেনে নিছো, ডাব্লিউ এর জন্য এই 3 নম্বর শর্তটা মেনে নিছো। এখন জাস্ট কে এর জায়গায় একটা স্কেলার আমার মনের মতো নিছি, সেটা হচ্ছে 0 স্কেলার। ওকে, তাইলে এই নিয়ম থেকে এই লাইনগুলো আমাকে বলতেছে যে 0 ভেক্টর নামে একটা ভেক্টর ডাব্লিউ এর ভিতরে আছে। এই যে 0 সাথে যদি ইউ কে গুণ করা হয় তাহলে তো এটা 0 ভেক্টরই হবে, তাই না? 0 ভেক্টর, তো এই 0 ভেক্টর, এটার আনসার হচ্ছে 0 ভেক্টর। তাহলে 0 ভেক্টরও ডাব্লিউ এর ভিতরে আছে, এটাই বোঝানো হচ্ছে। তাহলে আমরা বললাম যে ইউ একটা ভেক্টর ডাব্লিউ থেকে নিছি, আর আমরা করলাম কি, এটাকে আমি আরেকটু সুন্দর করে লিখতে পারি। আমি এভাবে না লিখে আমি একটু বইয়ের মতো করে করতেছি না, এভাবে না লিখে আমি একটু সুন্দর করে করতেছি। এত এবং 0 বিলংস টু এফ হলে, এই যে মানে আমরা ইউ ভেক্টরটাকে ডাব্লিউ থেকে নিছি, আর এই স্কেলার যেটা নিছি সেটা 0 নিছি, স্কেলার 0 থাকবেই, হলে আমরা লিখতে পারি যে 0 ইউ ভেক্টর যেটা সেটাও ডাব্লিউ এর ভিতরে থাকবে এই রুলস অনুসারে। তাইলে আমরা বলতে পারছি যে 0 ভেক্টরটা ডাব্লিউ এর ভিতরে আছে, অর্থাৎ 0 একটা ভেক্টর ডাব্লিউ এর ভিতরে আছে, ডাব্লিউ ভেক্টরটা 0 ছাড়া নয়। এত যেখানে, তার মানে 0 ভেক্টরটা ডাব্লিউ এর ভিতরে আছে যেখানে এই 0 ভেক্টরটাকে যদি আমরা ইউ ভেক্টরের সাথে যোগ করি, অথবা ইউ ভেক্টরটাকে যদি আমরা 0 ভেক্টরের সাথে যোগ করি, তাহলে ইউ ফেরত আসবে, যা কিনা এই রুলসকে সমর্থন করে। অর্থাৎ ডাইরেক্ট এই রুলসকে সমর্থন করে না, এই রুলসকে যে ডাব্লিউ সমর্থন করে সেটা আমাকে টেকনিক্যালি বুঝাই দিতে হয়েছে যে ভাই তুমি তো এটা মানো, এটা না মেনে তুমি কোথায় যাচ্ছ। তাইলে আমরা বুঝতে পারলাম যে এই ব্যাপারটাও সে ফলো করতেছে। তো আমি চাইলে এটাকে আর একটু সুন্দর করে লিখতে পারি যে এই ইউ কোত্থেকে পাইছি সেটা একটু লিখতে পারি, যেখানে ফর অল ইউ আসলে ডাব্লিউ থেকে নেওয়া। অর্থাৎ এই লাইনটাকেই ঘুরাই ফিরাই অন্যভাবে লেখা হয়েছে, দেয়ার এক্সিস্ট 0। যখন রুলস পড়ছিলাম সেখানে আমরা বলছিলাম দেয়ার এক্সিস্ট 0 মানে 0 থাকবেই, ভি এর ভিতরে 0 থাকবেই। আর এখন আমরা দেখতেছি 0 আছেই, অটোমেটিক্যালি প্রমাণ করে আনতেছি 0 যে আছে ওটার ভিতরে, সেটা প্রমাণ করে আনতে হয়েছে, এমনি আনি নেই, জাস্ট প্রমাণ করে আনছে 0টা এখানের ভিতরে আছে, যেন এরকম ঘটনা ঘটবে। আর এই যে ইউটা লিখছি সেই ইউটাও আসলে ডাব্লিউ এর ভিতর থেকে নেওয়া, বাইরে থেকে কোথাও নিয়ে। তাইলে মূল রুলসে ছিল ইউ ভেক্টরটা যদি ভি এর ভিতরে থাকে তাহলে 0 একটা ভেক্টরও ভি এর ভিতরে থাকবে। তাহলে এই দেখো এই 0 একটা ভেক্টর ডাব্লিউর ভিতরে আছে, ইউ ভেক্টরটা আমি ডাব্লিউর ভিতর থেকে নিছি এবং ওদের যোগফলে এই অবস্থাটা দেখাচ্ছে। সুতরাং এটা আসলে এই রুলসকে সমর্থন করা ছাড়া আর অন্য কিছুই নয়। তারপরে আমরা বলবো আবার ইউ একটা ভেক্টর আমরা নিছি যেটা আমরা ডাব্লিউ থেকে নিছি। ওকে, এবার আমরা লাস্ট রুলটা প্রমাণ করার চেষ্টা করব।
ইউ ভেক্টরটা আমরা ডাব্লিউ থেকে নিছি, এত এবং এবং -1 একটা স্কেলার এফ থেকে নিছে। এফ যেহেতু ফিল্ড সেহেতু তার ভিতরে সকল ভেক্টর স্কেলার সবকিছু ওর ভিতর আছে, তাহলে এই ফিল্ড থেকে আমরা -1টা নিছি। এত হলে লিখলে আর এই চিহ্নটা দেওয়া যাবে না। এত হলে আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে ওর আর ওর গুণফল -1 ইউ, যে গুণফল সেটাও অবশ্যই ডাব্লিউর ভিতরে থাকবে। এই যে এই রুলস, আবার এই রুলসে ওকে ফেলতে হচ্ছে, অর্থাৎ এই রুলস আমাদেরকে বলছে ইউ একটা ভেক্টর যদি ডাব্লিউ থেকে নেই আর স্কেলার থেকে যদি কোনো একটা সংখ্যা নেই আর ওদের গুণফল অবশ্যই ডাব্লিউতে থাকবে। তাহলে ইউ একটা ভেক্টর আমি ডাব্লিউ থেকে নিছি, স্কেলার থেকে আমি -1কে পছন্দ করছি, -1কে নিছি, তাহলে -1 না লিখে -ইউ লিখতে পারি। আমি এভাবে লিখতে পারি -1 ইউ, এটা ডাব্লিউর ভিতরে থাকবে এই স্কেলারের রুলস অনুসারে। দ্যাট মিনস -ইউ ভেক্টরটাও ডাব্লিউ এর ভিতরে আছে, অর্থাৎ এই দুজনের গুণফল তো -ইউই হবে, -ইউ ভেক্টরটা ডাব্লিউ এর ভিতরে আছে। দ্যাট মিনস বুঝাচ্ছে যে দেয়ার এক্সিস্ট -ইউ একটা ভেক্টর থাকবে। এত যেখানে, তো এটা থাকলে কি হবে, এটা থাকলে কি হবে, যেখানে এই -ইউ ভেক্টরের সাথে যদি আমরা ইউ ভেক্টরটাকে যোগ করি, এই -ইউ ভেক্টরের সাথে যদি আমরা ইউ ভেক্টরটাকে যোগ করি, তাহলে যা ঘটনা ঘটবে ইউ ভেক্টরের সাথে -ইউ ভেক্টরটাকে যোগ করলেও একই ঘটনা ঘটবে এবং তারা আমাকে একক ফিরিয়ে দিবে, একক জিরো ভেক্টর ফিরিয়ে দিবে। এই যে একক জিরো ভেক্টর ফিরিয়ে দিবে, যেখানে ইউ ভেক্টর যেটা আমি নিছি, এই যে কোথায় এখানে লিখছিলাম, এই যে যেখানে ইউ ভেক্টর যেটা আমি নিছি সেটা আসলে ডাব্লিউর ভিতর থেকে নেওয়া একটা ভেক্টর। তাহলে দেখো এই যে লাস্টের লাইনটা, এই লাইনটা আলটিমেটলি এই রুলসকে সমর্থন করতেছে। এই রুলসে বলছে কি, ইউ একটা ভেক্টর যদি ভি থেকে নেই, এখানে ফর অল দেওয়া যাবে না কারণ সব ইউর জন্য এটা সত্য না। ইউ একটা ভেক্টর যদি ভি থেকে নেই তাহলে তার অবশ্যই একটা নেগেটিভ ইউ ভেক্টর ভি এর মধ্যেই থাকবে, দেয়ার এক্সিস্ট, মানে এটা থাকবে যেন এই ঘটনাটা ঘটে। এখন -ইউ ভেক্টরটা ভি এর ভিতরে আছে কিনা সেটা আমি জানি না, এই জন্য আমি এখানে করলাম কি, এই রুলসকে ফলো করে -ইউ যে ডাব্লিউর ভিতরে আছে সেটা আমি প্রথমে একটু দেখাই দিলাম, যে ইউ তো যদি ডাব্লিউর ভিতর থেকে হয় আর এই রুলসকে যদি ডাব্লিউ ভাই মেনে নিয়ে, মানে ডাব্লিউ সাহেব যদি এই রুলসকেই মেনে নেয়, তাহলে আমি এক কাজ করি, -1কে এফ থেকে নিয়ে আর ওদেরকে গুণ করি, এই রুলসও তাকে মেনে নিতে হবে, মানে তার ফাঁদেই সে পড়ে গেছে, এই রুলসকে তাকে মেনে নিতে হবে। এই রুলস মানতে গিয়ে সে বলতেছে যে ভাই তার মানে -ইউ ডাব্লিউর ভিতরে আছে, তার -ইউ যেহেতু ডাব্লিউর ভিতরে আছে তার মানে ওদের দুজনকে যখন আমি যোগ করব তখন আমি আলটিমেটলি জিরো ভেক্টর ফিরে পাবো। জিরো ভেক্টর ফিরে পাওয়ার এই রুলসটাকে বলা হয়, এটাকে হচ্ছে বিপরীতকের অস্তিত্ব বিধি। একটা ভেক্টর থাকলে তার বিপরীত ভেক্টরও ওই জগতের মধ্যে থাকতে হবে। দ্যাট মিনস যে দুইটা রুলস আমরা নর্মালি সেট হিসেবে সে মেনে নিচ্ছিল না, সেই দুইটা রুলসও এই তিনটা শর্ত মেনে নেওয়ার কারণে মেনে নিছে। খেয়াল করো, এই লাস্টের শর্তটাও যদি আমরা মনে করতাম যে এই লাস্টের শর্তটা ডাব্লিউ মেনে নিচ্ছে না, তাহলে কিন্তু এই দুইটা রুলসও সে আর মেনে নিত না। এই দুইটা রুলস মেনে না নেওয়ার মানে হচ্ছে এই দুইটা রুলসও মেনে নিত না। এগুলো লেখার আগে আমরা যে 6টা রুলস লিখছিলাম, ওই 6টা রুলস যে কোনো উপসেট মেনে নেয়, ওই 6টা রুলস যে কোনো উপসেট মেনে নেয়, খালি ফাঁকা সেট না হইলে হয়। কিন্তু এই রুলসটা না মানার মানে হচ্ছে এই দুইটা রুলসকেও না মানা। তাহলে এখানের রুলসটা মেনে নেওয়ার কারণে আমরা এই দুইটা রুলসকেও সে মেনে নিছে, অর্থাৎ এর আগে আমরা 8টা রুলস মেনে নিছিল বলছিলাম, এখন এই 9 নাম্বার এবং 10 নাম্বার রুলসকেও সে ইতিমধ্যে মেনে নিছে। তো একটু খেয়াল করো, এখানে টোটাল 11টা রুলস চলে আসছে। যদি আমরা 10টা রুলস পড়ছি, 11টা রুলস চলে আসছে। দেখো এখানে আমরা লিখছিলাম মোটামুটি 6টা রুলস, A1 A2 2টা রুলস, আর হচ্ছে M1 M2 করে 4টা রুলস, 6টা রুলস। এখানে 2টা রুলস প্রুফ করছি, 8টা রুলস। এখানে 2টা রুলস ছিল, 10টা রুলস। এর বাইরেও একটা রুলস হচ্ছে ডাব্লিউ নট ইকুয়াল টু ফাঁকা সেট, এটা হচ্ছে 11 নম্বর রুলস। ডাব্লিউ ফাঁকা সেট হইতে পারবে না। এখন তুমি তো বলতে পারো যে ভাই এই রুলসটা আমরা ভেক্টর জগতে পড়ি নাই। তুমি অবশ্যই এই রুলস ভেক্টর জগতে পড়ছো। ভেক্টর জগৎ তুমি যখন সংজ্ঞাটা পড়তেছিলে তখন তোমাকে বলা হয়েছিল যে ভি যদি অশূন্যক সেট হয়, এফ ফিল্ডে ভি যদি অশূন্যক সেট হয়, অশূন্যক সেট মানে হচ্ছে সে ফাঁকা সেট নয়, অশূন্য, শূন্য নয়, ফাঁকা সেট নয়।
ওইখানেই এই রুলসটা বলা ছিল, যার কারণে এই 10টা রুলসের ভিতরে এই ডাব্লিউ ইকুয়াল টু ফাঁকা সেট কথাটা ছিল না। যাই হোক, তার মানে আমরা যেহেতু আমাদের উদ্দেশ্য শেষ করতে পারছি, এর মানে আমরা বলতে পারবো যে ডাব্লিউ একটা উপসেট, ডাব্লিউ একটা উপজগৎ। তাহলে এখন এই কথাগুলো আমরা একটু বলে শেষ করে দিই। বলবো যে এখানে ডাব্লিউ উপসেটটি ভেক্টর জগতের সকল শর্ত সিদ্ধ করে। ডাব্লিউ উপসেটটি ভেক্টর জগতের সকল শর্ত সিদ্ধ করে। ওকে, তাহলে এখানে ডাব্লিউ উপসেটটি ভেক্টর জগতের সকল শর্ত সিদ্ধ করে। সুতরাং আমরা বলতে পারি কি, সুতরাং ডাব্লিউ হলো ভিএফ এর একটি উপজগৎ। ডাব্লিউ হলো ভিএফ এর একটি উপজগৎ। এতক্ষণ আমরা উপজগৎ বলি নাই, দেখো ডাব্লিউ উপসেট বলছি। উপসেটে যেহেতু ভেক্টর জগতের সব শর্ত সে মেনে নিছে, সুতরাং ডাব্লিউকে আমরা আর উপসেট না বলে উপজগৎ বলে দাবি করতে পারি। এটা ছিল আমাদের প্রথম প্রসেস। তা আমরা প্রথম প্রসেস কি ছিল? আমরা মনে করবো যে ডাব্লিউ এই 3টা রুলস মেনে চলে। এক্ষেত্রে আমাদেরকে প্রমাণ করতে হবে ডাব্লিউ একটু উপজগৎ, এবং আমরা ক্লাস পর্যন্ত ডাব্লিউ একটু উপজগৎ সেটা প্রমাণ করছি। এবার আমরা মনে করবো ডাব্লিউ একটু উপজগৎ। ডাব্লিউ যদি উপজগৎ হয় তাহলে এই 3টা রুলস আমাদেরকে মেনে চলে সেটা প্রমাণ করতে হবে। তাহলে আমি আবার বলতেছি, যেহেতু আমি প্রশ্নটা মুছে ফেলছি, সেহেতু আমি আসলে ক্লিয়ারলি বুঝাইতে পারতেছি না আমি কি বলতে চাচ্ছি। তার জন্য আমি একটু এই জায়গাটা মুছে ফেলি। এই জায়গাটা মুছে আমি প্রশ্নটা আরেকবার আলোচনা করার চেষ্টা করি। অর্থাৎ আমি দুইভাবে প্রমাণ করতে চাইছি। আমি ধরলাম এখানে 3টা শর্ত, 1 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত, 3 নম্বর শর্ত। আমাকে বলছে কি ডাব্লিউ এই উপসেটটা উপজগৎ হবে যদি এত শর্ত 3টা মেনে চলে। তো আমি ভাবলাম যে দুইভাবে প্রমাণ করা যায়। একটা হচ্ছে প্রথমে আমরা ডাব্লিউ যে উপজগৎ সেটা আমরা মনে করব না, আমরা মনে করব ডাব্লিউ উপসেট, আর এই 3টা শর্ত সে মেনে চলে। তো প্রশ্নে বলছে এই 3টা শর্ত যদি মেনে চলে সে অটোমেটিক্যালি উপজগৎ হয়ে যাবে। তো আমি মনে করছি ডাব্লিউ এই 3টা শর্ত মেনে চলে, সুতরাং আমাকে প্রমাণ করতে হবে সে উপজগৎ। কারণ 3টা শর্ত মানার পর তাকে আর যদি উপজগৎ প্রমাণ করতে না পারি তাহলে আমার প্রমাণের উপপাদ্যটা হচ্ছে না। তাহলে আমরা বললাম যে ডাব্লিউ উপসেটটা এই 3টা শর্ত মেনে চলে, আর এই 3টা শর্ত মেনে চললে তাকে উপজগৎ প্রমাণ করতে হবে। আমি প্রমাণ করছি সে একটা উপজগৎ। এবার আমি বলবো এই 3টা শর্ত সে মেনে চলে না, সে হচ্ছে ডাইরেক্ট উপজগৎ, এখন সে উপসেট না। দ্বিতীয় সিস্টেমের প্রমাণ হচ্ছে ডাব্লিউ হচ্ছে উপজগৎ। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এই 3টা শর্ত সে মেনে চলে, মানে ঘুরিয়ে প্রমাণ করতে হবে। যাই হোক, খুবই সহজ কাজ ঘুরিয়ে প্রমাণ করাটা, আমরা এক্ষুনি করে ফেলবো। জাস্ট কয়েকটা লাইনের মাধ্যমে আমরা সেটা করে ফেলবো। তাহলে আমরা এবার সেকেন্ড সিস্টেমে প্রমাণ করতে যাচ্ছি। আবার অনেকে ভাববে যে সেকেন্ড সিস্টেমের প্রমাণ মানে হচ্ছে এই সিস্টেমটা পরীক্ষায় না দিলেও চলবে, আসলে দোনোটাই দিতে হবে। এগুলো হচ্ছে আসলে বাম পক্ষ ডান পক্ষ, ডান পক্ষ বাম পক্ষ, দুই সাইড থেকেই এই ফর্মুলাগুলোকে প্রমাণ করতে হয়। যাই হোক, তাহলে আমরা এবার এগুলো মুছে ফেলে তাহলে আমরা এবার উল্টা সিস্টেমের প্রমাণটা করার চেষ্টা করতেছি। আমরা বলবো যে বিপরীত ক্রমে, অর্থাৎ আমরা একভাবে প্রমাণ করে আসছি, এবার উল্টাভাবে প্রমাণ করতেছি। বিপরীত ক্রমে মনে করি ডাব্লিউ উপজগৎ। বিপরীত ক্রমে আমরা মনে করলাম যে ডাব্লিউ উপজগৎ। ডাব্লিউ কার উপজগৎ সেটা একটু বলে দিই। ডাব্লিউ হলো ভিএফ এর একটি উপজগৎ। অর্থাৎ আমরা এবার সরাসরি উপজগৎ মনেই করে ফেলছি। তাহলে ডাব্লিউ যদি উপজগৎ হয় তাহলে তাকে ওই 10টা রুলস মেনে নিতে হবে। তাহলে আমরা বলবো ডাব্লিউ যেহেতু উপজগৎ হয়েছে তাহলে আমরা বলবো সুতরাং ডাব্লিউ অবশ্যই ভেক্টর জগতের ডাব্লিউ অবশ্যই ভেক্টর জগতের সকল শর্ত সিদ্ধ করে।
ডাব্লিউ যেহেতু উপজগৎ, সেহেতু উপজগতের কাজ হচ্ছে ভেক্টর জগতে সব শর্তকে সিদ্ধ করা, 10টা শর্ত বা 11টা শর্ত সবগুলোকে সিদ্ধ করা। তাহলে আমরা বললাম যে ডাব্লিউ ভেক্টর জগতে সকল শর্ত সিদ্ধ করে। তো ডাব্লিউ যেহেতু উপজগৎ এবং সকল শর্তকে সে সিদ্ধ করেই তো উপজগৎ হয়েছে, তার মানে ওই 3টা শর্ত সে এমনিই সিদ্ধ করে। তাহলে আমরা এমনিই বলে দিব যে অর্থাৎ ডাব্লিউ ডাব্লিউ নিম্নের শর্ত সমূহও সিদ্ধ করবে। ডাব্লিউ নিম্নের শর্ত সমূহও সিদ্ধ করবে, কারণ সে তো 10টা রুলসই সিদ্ধ করছে। যদি সে 10টা রুলস সিদ্ধ না করে তাকে আমি উপজগৎ বললাম কিভাবে? প্রথমে আমি প্রমাণ করছি সে উপজগৎ না, সে উপসেট। তাহলে আমাকে 10টা রুলস সিদ্ধ করছে সেটা দেখাইতে হয়েছে। আর এবার আমি বলে দিছি তুমি এবার একটা উপজগৎ। এবার আমাকে যেহেতু সে উপজগৎ হয়ে গেছে সেহেতু সে 10টা রুলসই সিদ্ধ করবে। আর 10টা রুলসের ভিতরেই তো 3টা রুলস হচ্ছে ওরা প্রশ্নে যা দিছে তা। এবার আমি সেটাই বলবো যে সুতরাং ডাব্লিউ নিম্ন শর্তসমূহ সিদ্ধ করবে। 1 নম্বর শর্ত হচ্ছে ডাব্লিউ অশূন্যক বা ডাব্লিউ নট ইকুয়াল টু ফাঁকা সেট। 2 নম্বর শর্ত হচ্ছে ইউ কমা ভি যদি ডাব্লিউ ভিতর থেকে না হয় তবে ইউ এবং ভি এর যোগফলও ডাব্লিউ এর ভিতরে থাকবে। 3 নম্বর শর্ত হচ্ছে ইউ এবং কে একটা স্কেলার যদি এফ থেকে না হয় এবং ইউ একটা ভেক্টর যদি ভি থেকে ডাব্লিউ থেকে নেওয়া হয় তবে আমরা এই কে এবং এই ইউ এর গুণফল যেটা পাবো সেটাও ডাব্লিউর ভিতরেই পাবো। এই 3টা রুলসও সে সিদ্ধ করবে, কারণ সে তো এই 3টা না, সে তো 10টা রুলসই সিদ্ধ করছে। কেন? কারণ আমি আগেই বলছি যে সে উপজগৎ হলে সব শর্ত সিদ্ধ করে, সুতরাং এই 3টা শর্তও সে সিদ্ধ করে তারপর উপজগৎ হয়েছে। সেজন্য এই প্রমাণটা সহজ যে তুমি উপজগৎ, তাহলে তুমি তো এই শর্তগুলোকে সিদ্ধ করেই উপজগৎ হইছো। সুতরাং আমরা বলে দিলাম যে উপজগৎ হইতে হলে এই 3টা শর্ত সিদ্ধ করলেই হবে, আবার এই 3টা শর্ত সিদ্ধ করলেও সে উপজগৎ হয়ে যাবে। তো এই উপপাদ্য যদি আমরা শিখি, এই উপপাদ্য শেখার বেনিফিট হচ্ছে আমরা এতদিন জানতাম যে যদি তোমাকে প্রশ্ন দেয়, ধরো তোমাকে একটা প্রশ্ন দিল যে কোন একটা প্রশ্নে বললো পি হচ্ছে একটা ভেক্টর উপসেট, এখন তোমাকে বললো যে এই উপসেটটা উপজগৎ কিনা দেখাও, এই পি উপসেটটা উপজগৎ কিনা দেখাও। তো এই পি উপসেটটা উপজগৎ কিনা সেটা দেখানোর জন্য আমাদেরকে এই ভেক্টর যোগের 5টা রুলস মেনে চলে কিনা আমাদেরকে চেক করতে হইতো বসে বসে, আর স্কেলার গুণনের 5টা রুলস মেনে চলে কিনা সেটাও দেখতে হইতো। কিন্তু এই উপপাদ্য প্রুফ করার পর, অর্থাৎ এই উপপাদ্যকে আবিষ্কার করার পর আমরা খালি দেখব যে এই পি বেটায় এই 3টা রুলস মেনে চলে কিনা। অর্থাৎ পিটা আমরা দেখব প্রথমে অশূন্যক কিনা, তারপর দেখব যে ওর থেকে 2টা ভেক্টর নিলে ওদের যোগফল ওইটার ভিতরে থাকে কিনা, তারপরে দেখবো যে একটা স্কেলার নিব আর একটা ভেক্টর নিব, ওদের গুণফল ওর ভিতরে পি এর ভিতরে থাকে কিনা। এই 3টা শর্ত সে মেনে নিলে আর কোনো কথা নাই, আমরা সরাসরি বলে দিতে পারবো যে পি হচ্ছে একটা উপজগৎ। ওকে, কিন্তু যদি আমরা এই উপপাদ্যটা না জানতাম বা বিজ্ঞানের যদি এই উপপাদ্যটা আবিষ্কার না করতো, তাহলে আমাদেরকে 5টা 10টা রুলসই বলতে হইতো, সঙ্গে এই 1 নম্বর রুলসটাও বলতে হইতো যে ডাব্লিউটা অশূন্যক কিনা। তাহলে এই উপপাদ্য না শিখলে আমাদের প্রমাণ করতে হইতো পি হচ্ছে প্রথমে হচ্ছে অশূন্যক, সেটা প্রমাণ করতে হইতো কিনা দেখতে হইতো, তারপরে এই 5টা 10টা রুলস দেখতে হইতো, তারপরে আমরা সিদ্ধান্ত আসতাম যে ও হ্যাঁ পি একটু উপজগৎ। অথবা এই 10টা রুলসের মধ্যে একজন যদি না মানে তাহলে আমরা বলতাম যে পি উপজগৎ নয়। কিন্তু এই উপপাদ্য আবিষ্কার হওয়ার পরে আমরা বুঝলাম যে পি উপসেটটা উপজগৎ হওয়ার জন্য এই 3টা রুলস মেনে চললেই এনাফ। তাহলে এই 3টা রুলস টেস্ট করার পর আমরা বলে দিতে পারবো যে পি বেটাই উপসেটটা মানে পি উপসেটটা উপজগৎ হতে পারে কিনা বা উপজগৎ হয়েছে কিনা। আচ্ছা, এরপর আমরা আরো একটা উপপাদ্য আজকেই পড়ে নিই। উপপাদ্যটার প্রশ্নে কি বলছে দেখাও যে ভেক্টর জগৎ ভি এফ এর একটি উপসেট ডাব্লিউ উপজগৎ হবে যদি এবং কেবলমাত্র যদি 0 বিলংস টু ডাব্লিউ হয় এবং আলফা বিটা যদি এফ থেকে নেওয়া হয় ও
ইউভি কে যদি ডাব্লিউ থেকে নেওয়া হয় আর এই প্রথম যে আলফার সাথে এই প্রথম ইউটা গুণ করে তারপর দ্বিতীয় যে ভিটা সেই ভিটার সাথে ভি কে গুণ করে যোগ করলে যে আনসারটা আসবে ওই আনসারটাও যদি ডাব্লিউর ভিতর থাকে তাহলে আমরা এই ডাব্লিউ কে উপজগৎ বলে দিতে পারবো। একটু আগে আমরা যে উপপাদ্যটা পড়ছি ওই উপপাদ্যটা উপজগৎ প্রমাণিত হওয়ার একটা সহজ ক্লু ছিল, মানে ওইটার মাধ্যমে আমরা উপজগৎকে খুব সহজে বিশ্লেষণ করতে পারি যে সে উপজগৎ হবে কি না। এটা হচ্ছে ওইটার চেয়েও সহজে বিশ্লেষণ করার একটা সিস্টেম। তাহলে আমরা প্রশ্নটা আরেকবার বোঝার চেষ্টা করি। ভেক্টর জগৎ হচ্ছে ভিএফ, এটার একটা উপসেট হচ্ছে ডাব্লিউ। এই ডাব্লিউ উপজগৎ হবে যদি প্রথম কন্ডিশন হচ্ছে জিরো ভেক্টরটা ডাব্লিউর ভিতরে থাকে, অর্থাৎ ডাব্লিউ নট ইকুয়াল টু ফাঁকা সেট। তো উপজগৎ হইতে হলে অবশ্যই তাকে অশূন্যক হইতে হবে, জগৎ হোক উপজগৎ হোক অশূন্যক হইতে হবে। জগৎ হতে গেলে যে কোনো ধরনের জগৎ হতে গেলে তাকে অবশ্যই অশূন্যক হতে হবে। আর সেকেন্ড আরেকটা রুলস ওরা বের করছে নতুন, এই রুলসটা কিন্তু ওই 10টা রুলসের মধ্যে নাই। আমরা যে 10টা রুলস পড়ছি ভেক্টর জগৎ হওয়ার উপজগৎ হওয়ার ওই 10টা রুলসের মধ্যে এটা নাই। সেটা হচ্ছে আলফা এবং বিটা দুইটা স্কেলার যদি এফ থেকে নেওয়া হয় সেই সাথে দুইটা ভেক্টরকে যদি ডাব্লিউ থেকে নেওয়া হয়, ওইখানে কিন্তু এরকম কোনো রুলস ছিল না যে দুইটা স্কেলার থাকবে দুইটা ভেক্টর থাকবে। ওইখানে ছিল দুইটা স্কেলার নিলে একটা ভেক্টর থাকবে, দুইটা ভেক্টর নিলে একটা স্কেলার থাকবে, এরকম রুলস ছিল। কিন্তু এটাতে করছে কি দুইটা স্কেলার দুইটা ভেক্টর এভাবে নিয়ে যদি এভাবে চিন্তা করা হয় যে প্রথম স্কেলারের সাথে প্রথম ভেক্টরকে গুণ করব, তারপর দ্বিতীয় স্কেলারের সাথে দ্বিতীয় ভেক্টরকে গুণ করব এবং ওদেরকে যোগ করব, তাহলে ওই আনসারটাও যদি ডাব্লিউর ভিতরে থেকে যায় তাহলে ডাব্লিউকে আমরা আরামসে উপজগৎ বলে দিতে পারবো। তো এখন কথা হচ্ছে এটার শেষের অংশটা কিন্তু আমরা একটু আগে যে উপপাদ্যটা প্রমাণ করছি সেটার মতো হুবহু, যার কারণে আমি এটা এই উপপাদ্যের সাথেই করাই দিচ্ছি যাতে দুইটা উপপাদ্য একসাথে হয় এবং একই আনসার তোমরা একসাথে করে ফেলতে পারো। তাহলে দেখো একটু আমরা এখন এটাকে প্রমাণ করার চেষ্টা করব। খেয়াল করে একটু প্রমাণটা একটু অদ্ভুতভাবে করতে হবে। প্রমাণ আমরা প্রথমে এই উপপাদ্যটাকে এমনভাবে প্রমাণ করার চেষ্টা করব যেন এটা একটু আগে যে উপপাদ্যটা প্রমাণ করছে তার সাথে রিলেটেড হয়ে যায়, অর্থাৎ ওইটার প্রমাণের আনসার দিয়ে যেন এটাকে সমাধান করতে পারি। তাহলে দেখো এখানে কিছু শর্ত আমাদেরকে দেওয়া আছে, সেগুলো আমরা আগে প্রথমে লিখে নিব। আমরা বলবো যে মনে করি ডাব্লিউ উপসেটটি, আমরা এখন উপজগৎ বলতে পারতেছি না, ডাব্লিউ উপসেটটি নিম্নের শর্ত দুটি মেনে চলে। নিম্নের শর্ত দুটি মেনে চলে। কোন কোন শর্ত? এক নাম্বার শর্ত হচ্ছে ডাব্লিউ অশূন্যক, মানে ডাব্লিউ নট ইকুয়াল, আমরা সরাসরি লিখে দিই আজ এভাবে লিখি, জিরো ভেক্টর বিলংস টু ডাব্লিউ, অর্থাৎ ডাব্লিউ নট ইকুয়াল টু ফাঁকা সেট, এই একটা শর্ত মেনে চলে। দুই নাম্বার শর্ত মেনে চলে সেটা হচ্ছে ফর অল আলফা কমা বিটা। ফর অল মানে হচ্ছে আলফা বিটার যে কোনো মান, বিটা বিলংস টু এফ, ও ফর অল ইউ কমা ভি বিলংস টু ডাব্লিউ, এর জন্য যে ঘটনাটা সে মেনে চলে সেটা হচ্ছে আলফা ইউ প্লাস বিটা ভি ছোট হাতের ভি ভেক্টর বিলংস টু হচ্ছে ডাব্লিউ। এই দুইটা নিয়ম সে মেনে চলে। এখন এই দুইটা নিয়ম মেনে চলার কারণে ওর যে ক্ষতিটা হয়েছে সেটা এখন আমি বর্ণনা করার চেষ্টা করব। তাহলে এখন আমি বলবো যে প্রথম শর্তানুসারে, আচ্ছা প্রথম শর্তের কথাটা আমরা না বললো চলে, কারণ প্রথম শর্ত পুরাই ক্লিয়ার যে সে অশূন্যক হবে। অথবা আমরা লিখতে পারি যে প্রথম শর্তানুসারে ডাব্লিউ অশূন্যক। প্রথম শর্ত থেকে আমরা যে তথ্যটা পাচ্ছি সেটা হচ্ছে ডাব্লিউ অশূন্যক। আর দ্বিতীয় শর্তে আমরা একটু কাহিনী করব। দেখো দ্বিতীয় শর্তানুসারে না বলে আমরা বলি দ্বিতীয় শর্তে আমরা একটা কাজ করব, আলফা ইকুয়াল টু 1 এবং বিটা ইকুয়াল টু 1 ধরে পায়, বিটা ইকুয়াল টু 1 ধরে পাইটা এগুলো না, বিটা ইকুয়াল টু 1 হলে লিখে দিই। তাহলে কি লিখছে? দ্বিতীয় শর্তে আলফার মানে 1 নিব, বিটার মানে 1 নিব।
প্রথমে তোমার বুঝে আসবে না যে এগুলো 1 1 কেন নিচ্ছে, কিন্তু একটু পর আমি তোমাকে বুঝাই দেবো যে কাহিনীটা আসলে কোথায়। আলফা ইকুয়াল টু 1 নেব, বিটা ইকুয়াল টু 1 নেব। তা দ্বিতীয় শর্তে আলফার মান যদি 1 নেই, বিটার মান যদি 1 নেই, তাহলে এই দ্বিতীয় শর্তের যে ক্যালকুলেশন সেটার অবস্থা কি হবে দেখো, 1u প্লাস 1v এরকম হয়ে যাবে, তাই না? তাহলে আমরা লিখবো বিটা ইকুয়াল টু 1 হলে ফর অল ইউ কমা ভি বিলংস টু ডাব্লিউ, মানে এই যে আলফা আর বিটা ওদের মান 1 1 নিছি, তাহলে কি হবে, ইউ আর ভি যদি ডাব্লিউ থেকে নেই তাহলে ঘটনাটা ইউ কমা ডাব্লিউ হয়ে যাবে এরকম, এই যে 1u মানে হচ্ছে ইউ ভেক্টর প্লাস 1v মানে হচ্ছে ভি ভেক্টর, যাও কিনা ডাব্লিউর ভিতরে থাকবে এরকম বুঝাচ্ছে। তাহলে এখানে বলছে যে আলফা এবং বিটা এর যে কোনো মান নিই না কেন, ইউ এবং ভি এর সাথে যদি তাদেরকে প্রথমটার সাথে প্রথমটা দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ করি, তাহলে আনসারটা কোথায় থাকবে, ডাব্লিউর ভিতরে থাকবে। এবং আমরা স্বীকার করে নিছি যে এই দুইটা শর্ত ডাব্লিউ মেনে নিছে। যেহেতু ডাব্লিউ এই দুইটা শর্ত মেনে নিছে, সেহেতু আমরা আলফার মান 1 বিটার মান 1 নিলেও ওই গুণফলের যোগফল যেটা আসবে সেটা অবশ্যই ডাব্লিউর ভিতরে থাকতে হবে, কারণ সে শর্তটা মানছে। যদি না মানতো তাহলে আমরা এটা মিথ্যা বলতে পারতাম। এখন আমরা মিথ্যা বলতে পারতেছি না, কেন? তাহলে এই আলফা বিটা যদি ইউ এবং ভির সাথে গুণ হয় তাহলে কোথায় থাকবে, ডাব্লিউতে থাকবে। তাহলে আমরাও কি করলাম, আলফার মান ইচ্ছা করে 1 নিলাম, বিটার মান ইচ্ছা করে 1 নিলাম, এবং এই 1 এবং 1 নিয়ে এখানে যখন আমরা গুণফলটা সাজাইলাম সেটা হচ্ছে ইউর সাথে 1 গুণ করলাম অর্থাৎ এই আলফার মান, বিটার সাথে 1 গুণ করলাম অর্থাৎ এই বিটার মান, গুণ করার ফলে আমরা পাইছি ইউ প্লাস ভি। এই ইউ প্লাস ভিটাও ডাব্লিউর ভিতরে থাকতে হবে, কারণ হচ্ছে সে এই বিশাল শর্তটা মেনে চলছে। এখানে আলফা বিটার সামনে ফর অলও আছে, অর্থাৎ সকল মানের জন্য এই শর্তটা সে মেনে নিবে। তাহলে এই কথাটা সে মেনে নিলে এরপর আমরা আবার দ্বিতীয় শর্তের কথা আবার আসবো। আবার ধরলাম আলফা ইকুয়াল টু 0, সরি আলফা ইকুয়াল টু 1 এবং বিটা ইকুয়াল টু 0 হলে এবার শর্তটার অবস্থা কি হয়, আলফার মান দিছি 1, বিটার মান দিছি 0, ফর অল ইউ কমা ভি বিলংস টু ডাব্লিউ থেকে যদি আমরা নিই তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, এই দেখো আলফা হচ্ছে 1, তাহলে 1 এর সাথে ইউ গুণ হইলে আমরা পাবো আলফা ইকুয়াল টু 1 না, আসলে আলফা ইকুয়াল টু আমরা কে ধরবো, যে কোনো মান আলফা ইকুয়াল টু কে, আলফা ইকুয়াল টু কে আর বিটা ইকুয়াল টু হচ্ছে 0 এরকম যদি ধরি তাহলে আমরা কি পাবো, আলফা ইকুয়াল টু কে ইউ প্লাস বিটা ইকুয়াল টু বিটার সাথে 0, তাহলে 0v বিলংস টু অবশ্যই ডাব্লিউর ভিতরে থাকতে হবে। এটার মানে হচ্ছে টিক চিহ্ন দিয়ে আমরা এটা কিভাবে লিখতে পারি যে কে ইউর সাথে যদি 0 যোগ হয় তাহলে সেটা তো কে ইউই হবে, এবং যেটা কিনা ডাব্লিউর ভিতরে থাকবে বোঝাচ্ছে। অর্থাৎ আমরা করলাম কি, আলফা এর মান একবার 1 নিছি, বিটার মান 1 নিছি, তখন আমরা একটা রুলস পাইছি আলফা এর মান কে নিয়ে বিটার মান 0 নিয়ে আমরা আরেকটা রুলস পাইছি, এবং এগুলো তাকে মেনে নিতে এগুলো মেনে নিতে সে বাধ্য, কারণ সে এই লাইনটা মেনে নিছে। এই লাইনটা মেনে নেওয়ার কারণে এই লাইনগুলোও ডাব্লিউর ভিতরে থাকবে, অর্থাৎ এই লাইনে যাই আনসার আসুক না কেন সেগুলো ডাব্লিউর ভিতরে থাকতে বাধ্য। এখন কথা হচ্ছে এই ফাইজলামি কেন করলাম, এই ফাইজলামির সাথে আমাদের ভেক্টর জগতের রুলসের সম্পর্ক কি? আমরা জানি যে ভেক্টর জগৎ হতে গেলে তাকে 10টা রুলস কমপ্লিট করতে হবে, তো আমরা 10টা রুলস কমপ্লিট না করে আমরা এগুলো কি করতেছি, এগুলো কি রুলস বা এগুলো কি আসলো, এগুলা একটু পরে তুমি টের পাবা। তাহলে আমরা বলবো সুতরাং, তাহলে আমরা একটা কথা বলি, একটা কথা হচ্ছে এটা যে ডাব্লিউ উপসেটটা এই দুইটা শর্ত যদি মেনে নেয়, ডাব্লিউ উপসেটটা এই দুইটা শর্ত যদি মেনে নেয় তাহলে এই শর্তগুলো তাকে মেনে নিতে হচ্ছে। কেন? এই দুইটা নতুন যে দুইটা লাইন দেখা যাচ্ছে এই লাইনগুলোও তার 2 নাম্বার লাইন থেকেই আসছে এবং এগুলোও তাকে মেনে নিতে হইছে। 2 নাম্বার মেনে নিছে তো ওদেরকেও মেনে নিতে সে বাধ্য। তাইলে আমরা লিখবো যে সুতরাং ডাব্লিউ যদি প্রদত্ত শর্ত দুটি সিদ্ধ করে তবে ডাব্লিউ যদি প্রদত্ত শর্ত দুটি সিদ্ধ করে তবে নিম্নোক্ত শর্ত তিনটিও
ডাব্লিউ সিদ্ধ করবে। এখনো তোমরা হয়তো বা বুঝতেছো না, কিন্তু একটু পর তোমাদের সেই জোনটা চলে আসবে, যে জোনে গিয়ে তোমরা আসলে বুঝতে পারবে আমরা কেন এইসব করছি। নিম্নোক্ত শর্ত তিনটি সিদ্ধ করবে। তাহলে শর্ত তিনটি কি কি? এক নাম্বার হচ্ছে ডাব্লিউ অশূন্যক। এক নম্বরে ডাব্লিউ অশূন্যক। তো ডাব্লিউ অশূন্যক তো এখান থেকেই সিদ্ধ করে আসছে। এই যে আমরা বলছি প্রথম শর্ত অনুসারে ডাব্লিউ অশূন্যক। অশূন্যক মানে যেখানে অশূন্যক যেটা খালি নয়, নন এমটি যেটাকে বলে, ডাব্লিউ অশূন্যক। দুই নাম্বারটা হচ্ছে এই লাইনটা, এখান থেকে যে শর্তটা পেয়েছি সেটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, ফর অল ইউ কমা ভি যদি ডাব্লিউ ভিতর থেকে নেওয়া হয়, ফর অল ইউ কমা ভি যদি ডাব্লিউ ভিতর থেকে নেওয়া হয়, তাহলে ইউ আর ভি এর যোগফলও ডাব্লিউর ভিতর থেকেই পাওয়া যাবে। তারপরে তিন নম্বর শর্ত আমরা এভাবে নোট করতে পারি। তিন নম্বর শর্ত আমাদেরকে বলতেছে কি, ফর অল ইউ কমা ভি যদি ডাব্লিউ থেকে নেওয়া হয়, তাহলে ফর অল ইউ কমা ভি যদি ডাব্লিউ থেকে নেওয়া হয় এবং একটা স্কেলার কে যদি এফ থেকে নেওয়া হয়, এখানে দেখো আমরা এখানে দুইটা স্কেলার নিয়েছিলাম, একটা হচ্ছে আলফার মান হচ্ছে কে, বিটার মান হচ্ছে 0। এখন আমি এটাকে ঘুরাই আমাদের একটা সিদ্ধান্তে নিয়ে আসতেছি যাতে শর্ত মিন করে। তাহলে ইউভি যদি ডাব্লিউ থেকে নেওয়া হয় আর কে যদি এফ থেকে নেওয়া হয়, তাহলে কি হবে, এই কে এর সাথে ওদের যে আমি একটু ভুল করছি, ভি এর কথাটা এখানে বলা যাবে না, জাস্ট ইউকে যদি আমরা ডাব্লিউ থেকে নিই আর কে যদি এখান থেকে নিই, তাহলে আমরা কে ইউ যে ভেক্টরটা পাবো সেটা অবশ্যই ডাব্লিউ এর ভিতরেই পাবো। এই ঘটনাটাই এই 3 নাম্বার লাইনটা মিন করতেছে। দেখো এই লাইনটা মিন করতেছে 2 নাম্বার লাইন, এটা মিন করতেছে 3 নাম্বার লাইনকে সে মেনে চলছে। অর্থাৎ ডাব্লিউ যদি এই দুইটা শর্ত মেনে নেয় তাহলে ওকে এই তিনটা শর্ত মেনে নিতে হচ্ছে। এখন দেখো একটু নিজের মতো করে একটু গুছাই লিখছি কিভাবে। এখানে স্কেলার 1 1 নিছি, এই স্কেলারের কথা কিন্তু এখানে বলি নাই, কিন্তু এইটুকু এই স্কেলার দুটাকে 1 1 নেওয়ার কারণে যে লাইনটা আমরা পাইছি সেটা কিন্তু ভেক্টর যোগের একটা লাইন, সেটা হচ্ছে ইউ এবং ভি কে যদি আমরা যোগ করি তাহলে সেটা ডাব্লিউর ভিতরে থাকবে, এবং এটা সেটাই লিখছি, ইউ এবং ভি কে যদি আমরা যোগ করি তাহলে সেটা ডাব্লিউর ভিতরেই থাকবে। এখানে স্কেলারকে একটাকে কে ধরছে আরেকটাকে 0 ধরছে, আর ওইটার কারণে আমরা শেষ পর্যন্ত কে ইউ ইকুয়াল টু কে ইউ একটা মান পেয়েছি যেটা ডাব্লিউর ভিতরেই থাকবে বোঝাচ্ছে। আর এখানে আমরা সেটাই লিখছি, ইউ একটা ভেক্টরকে ডাব্লিউ থেকে নিছি, কে একটা স্কেলারকে এফ থেকে নিছি। যদিও এখানে দুইটা স্কেলার ছিল, একটার মান 0 নিয়েছিলাম, কিন্তু আমরা কৌশলে সেটাকে একটাতে পরিণত করছি, আসলে একটার মান নিলে এমন হইতো। তাহলে কে ইউ ডাব্লিউর ভিতর থেকে পাচ্ছে। এগুলো আসলে সিদ্ধান্তটা যুক্তি টাইপস, যে এরকম ঘটনার কারণে আমরা এই লাইনটা লিখতে পারতেছি। তাহলে এখন আমরা কি বললাম, যদি ডাব্লিউ উপসেটটা এই দুইটা শর্ত মেনে নিতে রাজি হয় তাহলে ওকে এই তিনটা শর্ত মানতেও রাজি হতে হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই তিনটা শর্ত কিন্তু আমাদের এর আগের উপপাদ্য, অর্থাৎ আজকে আমরা প্রথম যে উপপাদ্যটা পড়ছি ওই প্রথম উপপাদ্যটা সেই তিনটা শর্ত, প্রশ্নে দেওয়া সেই তিনটা শর্ত। অর্থাৎ ওই উপপাদ্যে বলা ছিল একটা উপসেট তখনই উপজগৎ হতে পারবে যখন এই তিনটা শর্ত সে মেনে নিতে পারে। আর আমরা করছি কি, এই উপপাদ্য আমরা যেটা করছি সেটা হচ্ছে ডাব্লিউ আমাদের এই শর্তগুলোকে মানে না, সে অন্য দুইটা শর্তকে মানে। আমরা ওই অন্য দুইটা শর্তের উপরে বেস করে তাকে সেভাবে বুঝিয়ে সুঝিয়ে বললাম যে তুমি যদি এই দুইটা শর্ত যদি মেনে থাকো তাহলে তুমি তো এই তিনটা শর্তও মেনে নিচ্ছ। আর যেহেতু সে এই তিনটা শর্ত মেনে নিচ্ছে, সুতরাং এর পরের কাজ হচ্ছে আমরা এর আগে যে উপপাদ্যটা শিখছি সেটার মতো করে লিখে যাওয়া, এবং সেটার মতো করে লিখে আমরা প্রমাণ করে ফেলতে পারবো। তাহলে আমরা এইটুকু লেখার পর আমরা লিখব যে আমাদের এক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে ডাব্লিউ হলো ভিএফ এর একটি উপজগৎ, অর্থাৎ ভিএফ এর একটি উপজগৎ, অর্থাৎ ডাব্লিউ ভেক্টর জগতের সকল শর্ত মেনে চলে, তোমাদের নিশ্চয়ই এই লাইনগুলো চেনা লাগতেছে। এই লাইনগুলো আমরা এর আগে যে উপপাদ্যটা পড়ছিলাম আজকের প্রথম উপপাদ্য সেটাতেই এগুলো লিখছিলাম, এবং এই লাইনের পরের কথাগুলো হুবহু একই রকম করে আমরা লিখে চলে যাব।
এবং এই উপপাদ্যটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা একটা উপপাদ্য শিখে দুইটা উপপাদ্য শিখে ফেলছি, অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারছি। তাহলে এটা প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে এই কথাগুলো লিখতে হবে, তারপর আমরা ওই প্রথম উপপাদ্য, যেটা আজকের দিনে যে প্রথম উপপাদ্যটা শিখছি সেই প্রথম উপপাদ্যের নিচ থেকে লিখে যেতে হবে। অর্থাৎ এরপর আমরা কি লিখবো? এরপর আমরা যেহেতু ডাব্লিউ হচ্ছে একটি উপসেট, সেহেতু সে এই নিয়মগুলো মেনে চলবে, এই শর্তগুলো সিদ্ধ করবো। মোট 6টা শর্ত আসবে, 2টা শর্ত আসবে যোগের আর 4টা শর্ত আসবে গুণের। তারপরে আমরা বলবো যে ডাব্লিউ, এরপরে আমরা এই 4টা শর্ত 6টা শর্ত তো মানছে, এরপর আরো 2টা শর্ত তাকে মানতে হবে। একটা হচ্ছে এককের অস্তিত্ব বিধি, আর একটা হচ্ছে বিপরীত অস্তিত্ব বিধি, যেগুলো আমরা মানাইছিলাম জিরো টিরো কি করে, ওই কথাগুলো আমাদেরকে বলতে হবে এবং লাস্টে শেষ হবে। এক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে, এটা তার আমরা রিভার্স প্রমাণটা করব না। রিভার্স প্রমাণ মানে হচ্ছে এই 3টা শর্ত মেনে নিলে আমাদেরকে প্রমাণ করতে হবে ডাব্লিউ একটু উপজগৎ, একটু কি আমরা প্রমাণ করব। এরপর আমরা আরেকটা প্রমাণ করছিলাম যে এবার মনে করি ডাব্লিউ একটু উপজগৎ, সেহেতু এই কথাগুলো আমরা স্কিপ করে দিব, এই কথাগুলোকে আমরা বাদ দিয়ে দিব, জাস্ট এটুকু ওইটুকু লিখলে এটারও প্রমাণ হয়ে যাবে। তাইলে আমরা উপপাদ্য শিখছি একটা, কিন্তু কৌশলে আমরা আসলে 2টো উপপাদ্য শিখে ফেলছি। এক্ষেত্রে এই উপপাদ্যটা শিখে আমাদের কি লাভ হয়েছে? এই উপপাদ্যটা শিখে আমাদের লাভ হয়েছে যে এবার কোনো একটা উপজগৎ, কোন একটা উপসেট পি কে যদি জিজ্ঞেস করা হয় পি একটা উপসেট, এটা উপজগৎ হতে পারবে কিনা বা উপজগৎ হওয়ার মতো কোয়ালিটি তার মধ্যে বিদ্যমান কিনা আমাকে একটু দেখাও, তখন আমরা এর মধ্যে উপজগৎ হওয়ার মতো কোয়ালিটি বিদ্যমান কিনা সেটা দেখার জন্য খালি এটা টেস্ট করব। প্রথমে সে অশূন্য কিনা টেস্ট করব। কিভাবে টেস্ট করব সেগুলো আমরা অঙ্ক করতে গেলে তখন বুঝাবো। জাস্ট এখন ডেমো দিই যে এই ডাব্লিউ অশূন্য কিনা বা ফাঁকা সেট কিনা, ফাঁকা সেট নয় কিনা সেটা আমরা টেস্ট করব। তারপর আমরা জাস্ট 2টা স্কেলার নিব, 2টা ভেক্টর নিব, আর এইভাবে গুণ করে দেখব ওই গুণফলটা ওর ভিতরে আছে কিনা। যদি থাকে তাহলে আমরা বলবো যে পি হচ্ছে একটা ভেক্টর জগৎ, আর যদি এই 2টা শর্তের কোনো একটা না মানে তাহলে আমরা বলবো যে পি হচ্ছে একটা ভেক্টর উপজগৎ নয়, এটা জাস্ট একটা উপসেট, তবে এটা উপজগৎ হবার কোয়ালিটি ধারণ করতে পারে নাই। ওকে, যাই হোক, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি থিওরিগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব।